আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের আজকে 12তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো এসইও ইন্ট্রো, টাইপস এবং ক্লাসিফিকেশনের ক্লাস, এলিম 86 এর 12তম ক্লাস। তো আজকের ক্লাসটি শুরু করার আগে আমরা কিছু কথা বলবো। আজকে আমরা ক্লাস শুরু করার আগে একটু বলে রাখি যে মোটামুটি আজকে আমাদের ব্যাচের মোটামুটি 12টা ক্লাস হয়ে গেছে, মানে আমরা টোটাল ক্লাসের অর্ধেক পর্যায়ে চলে এসেছি। তো এই পর্যায়ে এসে আমাদের একটি মিড টার্ম এক্সাম হয়। ঠিক আছে, কি এক্সাম হয়? মিড টার্ম এক্সাম হয়। তো এই এক্সামটি নর্মালি আজকের ক্লাস, মানে আজকে যে ক্লাস আছে, আজকের ক্লাস আর এর পরের ক্লাস। আজকের ক্লাস কবে? আজকের ক্লাস হচ্ছে আর এর পরের ক্লাস, মানে 10 তারিখ। এর পরের ক্লাস 10 তারিখের পরে আমাদের এর পরের ক্লাস যেটা হবে, মানে 12 তারিখ ক্লাস না হয়ে এক্সাম হবে। ঠিক আছে, তার মানে এই 10 তারিখের আগ পর্যন্ত যে কয়টি ক্লাস হয়েছে তার উপরে একটি পরীক্ষা হবে। আমার কথাটা কি ক্লিয়ার সবাই? তার মানে রবি মঙ্গল বৃহস্পতি তো, রবি মঙ্গল বৃহস্পতি, তার মানে নেক্সট যে আমাদের 13 তারিখ আমাদের পরীক্ষা হবে। ওকে, রবি মঙ্গল বৃহস্পতি, যেহেতু আমি কি ভুল আছি? বলতে থাকার কথা না। হ্যাঁ, রবি মঙ্গল বৃহস্পতি, তাহলে নেক্সট রবিবার আমাদের পরীক্ষা হচ্ছে। যেহেতু সপ্তাহে আরেকটা ক্লাস হয়ে আমাদের এ পর্যন্ত যা যা পড়া হয়েছে তার পরীক্ষা, তার উপরে পরীক্ষা হবে। এবং আমাদের আজকের ক্লাস আর এর পরের ক্লাস যেটি হয়, এই দুটি নর্মালি থিওরিটিক্যাল ক্লাস হয়। ঠিক আছে, কি ক্লাস হয়? থিওরিটিক্যাল ক্লাস হয়। এবং এই দুটির ওপরেই কিন্তু বেশিরভাগই প্রশ্নগুলো থাকে। ওকে। এবং এখন আমি একটি পিপিটি ফাইল ওপেন করে আপনাদের আমাদের পরীক্ষা সম্পর্কে যা যা কোশ্চেন আপনারা থাকতে পারে সবগুলো নিয়ে আমি একটি পিপিটি ফাইল করেছি। আপনাদের যত সব কোশ্চেন থাকবে মনে, সবগুলোর আনসার এই পিপিটি ফাইলের মধ্যেই পেয়ে যাবেন। প্রথমত কোশ্চেন, কি কি এক্সামে থাকবে? এসইও এবং কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে, মানে টোটাল 13টা ক্লাসের যে কয়টি ক্লাস হয়েছে, টোটাল 13টা ক্লাসের সিলেবাস হলো আমাদের এই পরীক্ষার সিলেবাস। এখন যদি আপনার মনে হয়, স্যার আমাদের এই এক্সাম দেওয়ার আসলে কারণটা কি? তো এক্সাম নেওয়ার কারণটা হলো, আপনারা তো এখন ডিজিটাল মার্কেটার। তো ডিজিটাল মার্কেটার হিসাবে আপনারা তো এখান থেকে কোর্স কমপ্লিট করার পরে অবশ্যই কোনো না কোনো ফিল্ডে চাকরি করতে চাইবেন অথবা ফ্রিল্যান্সিং করতে চাইবেন। তো আমি ধরলাম আপনারা অনেকেই চাকরি করতেও যেতে পারেন। তো চাকরি করতে যাওয়ার সময় অবশ্যই আপনাকে একটি অনলাইন এক্সাম দেওয়া লাগতে পারে। তো সেই অনলাইন এক্সাম যদি একটি গুগল ফর্মের মধ্যে হয়, তো আমার মতে আশা করি আমাদের কেউই গুগল ফর্মের মধ্যে এক্সামটা কিরকম হবে কখনো দেওয়া হয়নি বা দেননি। অনলাইন এক্সামটা কিরকম হতে পারে এটাও জানেন না। তো এরকম যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে একটি ভালো এক্সপিরিয়েন্স হয়। এই জন্যই কিন্তু এই এক্সামটি, এই ছোট এক্সামটি নেওয়া হয়। ওকে। তো আমরা কি জন্য এক্সামটি দিব আমরা বুঝতে পেরেছি। এবং আজকে যে মিড টার্ম এক্সাম যেটা আমরা দিচ্ছি, সেই টাইপেরই কিন্তু আমাদের ফাইনাল এক্সামটাও হবে। ঠিক আছে। তো আমরা যারা মিড টার্ম এক্সাম দিব তাদের জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স হবে, যাতে আমরা ফাইনাল এক্সামটাও দিতে পারি। ওকে। তারা মিড টার্ম এক্সাম দিবে, তাদের আহ, দেখা যাবে একবার চিরাচরিতর মতো হয়ে যাচ্ছে। তাদের জন্য ফাইনাল এক্সামটা দেওয়া খুবই ইজি হয়ে যাবে। তো আমরা তাহলে বুঝতে পেরেছি কেন আমরা সবাই মিড টার্ম এক্সামটি দিব। ওকে। তো আমাদের সম্পূর্ণ কথাটা বুঝতে পেরেছি। আমাদের সিলেবাস কত? টোটাল 13টা ক্লাস হলো আমাদের সিলেবাস। ওকে, আমরা তাহলে ক্লিয়ার। নেক্সট কথা, এক্সাম হবে কি? এক্সামের মধ্যে আপনারা পাবেন কিছু ছোট কোশ্চেন আর কিছু এক লাইনের রিটেন কোশ্চেন। ওকে। এক্সাম কিরকম হবে?
এক্সাম আপনাদের ক্লাস টাইমে হবে বা শিডিউল টাইমের মধ্যে হবে। তার মানে আপনাদের কটার সময় ক্লাস হবে? ঠিক 7 PM এর মধ্যে পরীক্ষাটি হবে। 7টার দিকে আপনাদের গ্রুপের মধ্যে একটি পোস্ট পাবেন। পোস্টের মধ্যে একটি লিংক পাবেন। লিংকে ক্লিক করলে আপনাদের এক্সাম পেপার পেয়ে যাবেন। ঠিক আছে? তাহলে এটাও আমরা আনসার পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেন। তো আমরা কোনটায় দিব? কোথায় এক্সাম দিব আমরা? গুগল ফর্মের মধ্যে এক্সামটি দিব। কোথায় এক্সাম দিব? আমরা গুগল ফর্মের একটি লিংক পাবো, সেই লিংক ক্লিক করলে আমরা এক্সামটি দিতে পারবো। এই কথাটি আমরা একটু ভালো মতো দেখি। আমাকে এটা নিয়ে অনেকেই বলে, আমরা যখন গুগল ফর্মে এক্সাম দেওয়ার পরে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। এটি সবাই খেয়াল করবেন, সাবমিট বাটনে ক্লিক করার পরে আমাদের খাতাটি আমার কাছে চলে আসবে। ওকে, খাতাটি চলে আসার পরে একটি বাটন পাবেন, ভিউ রেজাল্টস। ঠিক আছে, যদি ভিউ রেজাল্টস এ ক্লিক করেন তাহলে আপনারা রেজাল্ট দেখতে পারবেন। এর সাথে সাথে আপনারা কোন কোন জায়গায় ভুল করেছেন সেটাও আমি লিখে দিয়েছি। ঠিক আছে, কোন কোন জায়গায় ভুল করেছেন মানে উত্তরপত্রটা আপনারা পেয়ে যাবেন। ওকে, মানে আনসার শিট আপনারা কোথায় পাবেন? ভিউ রেজাল্টসে ক্লিক করলে শুধু রেজাল্ট না, আনসার শিটও পেয়ে যাবেন। এই কথাটা কি বুঝতে পেরেছেন সবাই? তো কেউ যদি এই ভিউ রেজাল্টসে ক্লিক না করে আমার কাছে এসে বলে, যেটা অনেকেই বলে, স্যার আমাকে একটু কোশ্চেনটা দেওয়া যাবে, তো আমার কাছে আনসার হলো না, দেওয়া যাবে না। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি ক্লিয়ার। নেক্সট কথা, পোস্ট করার 2 ঘন্টার পরে, টাইমের পরে উত্তরপত্র জমা দেওয়া যাবে না অথবা সাবমিট করা যাবে না। কেউ একবারে বেশি সাবমিট করলে এক্সাম বাতিল করা হবে, এবং ভুল রোল বা স্টুডেন্ট আইডি দিলে এক্সাম বাতিল করা হবে। ওকে, তো এটা আমি একটু বুঝাই। আপনাদের এক্সাম হলো 7টার দিকে, আর এক্সাম লাস্ট টাইম হলো 9টার দিকে। ঠিক আছে, কেউ যদি মনে করেন 9টার পরে আপনারা দিয়ে দেন, ঠিক আছে, 9টার পরে যদি সাবমিট বাটনে ক্লিক করেন, আমি কিন্তু শুধুমাত্র দেখতে পারবো কখন আপনারা লাস্ট বাটনে ক্লিক করেছেন। কেউ যদি 9টার পরে ক্লিক করেন, তাহলে সাবমিট বাটনে ক্লিক করেন, তাহলে তাদের কি হবে? এক্সামটি বাতিল হিসাবে গণ্য করা হবে। ওকে, এরপরেও আর যারা যারা করেন, যদি আপনাদের স্টুডেন্ট আইডিটা ভুল দেন, ঠিক আছে, তাহলেও কিন্তু আপনাদের, অনেকে কি করে, অনেকে মনে করেন যে আমি এখন একটা স্টুডেন্ট আইডি দিচ্ছি, এরপরে আমার নাম হলো সুদীপ। ঠিক আছে, তো সুদীপ দিয়ে আমার স্টুডেন্ট আইডি দিচ্ছি, আমি আবার একটা কাজ করি, আমার আমার নাম সুদীপ দিয়ে আমি অন্য একটি রোল নাম্বার দিয়ে দিই। ঠিক আছে, এরকম যদি করেন আমি কিন্তু বুঝতে পারবো আপনাদের নাম সেম আছে অথবা রোল নাম্বার সেম আছে। এরকম যদি করেন, বা একটা রোল নাম্বার দিয়ে যদি একাধিকবার সাবমিট করেন, এরকম কাজ যদি করেন, তাহলে আপনাদের কি হবে? আপনাদের এক্সামটি বাতিল করা হবে। তার মানে কি? আশা করি বুঝতে পেরেছেন। কেউ যদি 2বার সাবমিট করেন তাহলে আপনাদের এক্সাম বাতিল হবে। কেউ যদি ভুল স্টুডেন্ট আইডি দেন তাহলে এক্সাম বাতিল হবে। এটুকু কি আমরা বুঝতে পেরেছি? সবাই কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এইটুকু যে বলেছি সবাই ক্লিয়ার? এখন নেক্সট কথা, আপনাদের যে রোল নাম্বার আছে এটা কিন্তু গুগলে দেওয়া নেই। ঠিক আছে, আপনার রোল নাম্বার গুগলে দেওয়া নেই। তো একই সাথে এই যে স্মল কোশ্চেনের রেজাল্ট যেগুলো আছে এগুলো গুগলে দেওয়া নেই। ওকে, কোথায় দেওয়া নেই? গুগলে সেভ করা নেই। কারণ আপনারা এক একজনে কিন্তু এক এক রকম আনসার দিতে পারেন। ঠিক আছে, তো আমি বললাম যে আপনার পছন্দের রং কি, জাস্ট ইমাজিন পছন্দের রং কি। আপনি বললেন আমার রং হলো গোলাপ, আমার গোলাপি, একজন বললেন সবুজ, একজন হলো হলুদ। তো আমি কি এখানে একটা আনসার দিতে পারবো? অবশ্যই আমার নিচে পছন্দের দিলে কি হবে? সবার উত্তরই ভুল হবে।
তাহলে এটা কি আমি আনসার দিতে পারবো? অবশ্যই না। তাহলে আমার কি করতে হবে? তাহলে এই জায়গার আমি যে কয়টি স্মল আনসার আছে, রিটেন আনসার আছে, আমি উত্তর ইনপুট দেইনি। ওকে, তাহলে এটার উত্তর আমি দেইনি, আপনাদের রোল নাম্বারও আমি উত্তর আমি দেইনি, গুগল ফর্মে উত্তর আমি দেইনি। তার মানে আপনারা যদি ভিউ রেজাল্টসে দেখেন, এই জায়গায় আপনারা কোন মার্কস পাবেন একটু বলেন তো আমাকে। ভিউ রেজাল্টসে কোনটার কিসের মার্কস পাবেন আপনারা? আপনারা শুধুমাত্র এমসিকিউ যে মার্কস পেয়েছেন, শুধুমাত্র সেটা দেখতে পারবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? যদি বুঝতে না পারেন আমাকে বলেন, আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। তো আমি যেটা বললাম যে আপনাদের যে এমসিকিউর যে রিটেন কোশ্চেন যেটা আছে, এটার মার্কসটা আমি পরবর্তীতে দেখে যোগ করে দিব। আপনারা ভিউ রেজাল্টস দিয়ে এমসিকিউ মার্কসটা পাবেন। এরপরে যে মার্কসটি যেটা আছে, এটা 5 হোক, 10 হোক, 15 হোক, যতই হোক, এটা পরে আমি যোগ করে দিয়ে আপনাদের পরবর্তীতে ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে? যে আপনারা দুটো দুটো মিলে কত পেয়েছেন। আমরা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার। আশা ক্লিয়ার। করি ক্লিয়ার। তো আমাকে আশা করি সবাই স্ক্রিনশট, তাহলে আমাকে আরেকটা কথা বলেন, যেহেতু আমরা এই স্মল রিটেন কোশ্চেনের আমি কোনো মার্কস দেইনি, মানে আনসার দেইনি, আর স্টুডেন্ট আইডির, আপনাদের স্টুডেন্ট আইডি মার্কস দেইনি, তাহলে গুগল কি বলবে? এইগুলো ক্রস দিবে, তাই না? নাকি রাইট দিবে? আপনি যাই লিখবেন এটা কি লিখবে? ক্রস দিবে নাকি রাইট দিবে? নাকি বুঝাতে পারি নাই? স্যার বুঝতে পারিনি বিষয়টি, আবার বুঝিয়ে ভালো হয়। ওকে, আমি আবারও বলছি, যেহেতু গুগলের কাছে, মনে করেন আপনার রং, আপনার পছন্দের রং কি, ঠিক আছে? আপনার পছন্দের রং কি, এটার উত্তর কি আমি দিয়েছি? এই কোশ্চেনের উত্তর তো আমি গুগলকে দেইনি, তাই না? তাহলে আপনি এখানে যদি কিছু লেখেন, এটার উত্তর গুগল কি বলবে? রাইট বলবে নাকি রং বলবে? এখানে তো আমি ফাঁকা দিয়েছি, তাই না? তাহলে এখানে কি বলবে? আমি তো গুগলকে আনসার, কোনো আনসারই দিইনি, তাই না? এটা তো গুগলকে আমি তো ফর্ম, গুগল ফর্মে আমি একটি আনসার শিট এবং রেজাল্ট শিট দিয়ে আমি দিয়ে দিয়েছি, তাই না? জি তাহলে জি। এই জায়গায় যদি আমি কিছুই না দেই, তাহলে গুগল আমাকে কি আনসার, আপনি যখন এখানে আনসার লিখবেন, তাহলে গুগল আপনাকে রাইট দিবে নাকি ক্রস দিবে? ক্রস দিবি। তাহলে ক্রস দিবে, তাই না? জি জি। নাকি রাইট দিবে? যে আপনি এখানে লিখছেন আপনার মনের কথা বুঝে, দিবে? ক্রস দিবি। ক্রস দিবি। ক্রস দিবে, তাই না? জি তাহলে জি। স্টুডেন্ট আইডিতে আপনার মনের কথা বুঝে দিয়ে দিবে। জি না। তাহলে এখানে কি দিবে? এখানেও ক্রস ক্রস দিবে। দিবি। তাহলে অবশ্যই আপনারা সবাই মিলে এখানে আপনি ক্রস পেয়েছেন, এগুলো আপনি ক্রস পেয়েছেন, এগুলো দিয়ে পোস্ট দেওয়া শুরু করবেন না, ঠিক আছে? জি জি। আশা করি আমি বোঝাতে পেরেছি। সবাই তাহলে জি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা ক্লিয়ার। এক্সামের দিন আমাদের কোনো ক্লাস হবে না। ওকে, এবং ফাইনাল এক্সাম নর্মালি পাবলিশ করা হয় না, ক্লাসে আমাদের রেজাল্ট নিয়ে ডিসকাশন করা হবে। ওকে, তো এইগুলো নিয়ে আমরা আপাতত বুঝেছি, এইটুকু আমরা ক্লিয়ার আপাতত। এইটুকু তা আমাদের তাহলে আর কোনো কোশ্চেন নেই। নেক্সট পার্ট, এক্সামের সময় হলো 1 ঘন্টা, এক্সামের টোটাল মার্কস হলো 50, এবং পাস মার্ক হলো কত? 35। ওকে, এটাও আমরা বুঝতে পারলাম। তো আমি আপনাদের এই কথাও বলেছি আমি, যে কেউ যদি, ক্লাসের শুরু হলো 7টা থেকে, কেউ যদি 9টার পরে কেউ সাবমিট করে, 9টার পরে যদি কেউ সাবমিট করে, তাহলে কিন্তু তাদেরকে আমি ফেল করিয়ে দিব। ওকে, তো এটাও কিন্তু আপনারা বিষয়টি চিন্তা করে নেবেন। ওকে, বাকিটা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। আর একটা কথা বলে রাখি, গুগল ফর্মে এখানে কিন্তু কোনো ক্লক থাকে না। ওকে,
কোনো ক্লক থাকে না। বাকিটা আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন আমি কি বোঝাতে চেয়েছি। এবং আপনার যদি স্টুডেন্ট আইডি বা রোল যদি মনে না থাকে, একই কথা, তাহলে অফিস টাইম হলো 10টা থেকে 5টা, এই টাইমে আপনারা কল দিবেন। ওকে? তো আমরা কি বুঝতে পেরেছি? আপনাদের যদি কোনো কারণে, সবার কি স্টুডেন্ট আইডি মনে আছে আশা করি? আমাদের লেখা লাগবে না, আপনাদের মনে আছে নাকি সেটা হলো কথা। আশা করি মনে আছে। যদি কোনো কারণে মনে না থাকে, আপনাদের ইসে যাবেন, এই যে জাহির ভাই কিছু বলবেন। জি 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 স্যার, আমার তো মনে নাই স্যার, ওনার মোবাইল নাম্বারটাও নাই স্যার। বুঝছি। অফিসে মোবাইল নাম্বার নেই? জি। তো অবশ্যই পেয়ে গেছেন, নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। তো এই নাম্বারে কল দিয়ে, উপরেরটা বা নিচেরটা যেটা খুশি নাম্বারে কল দিয়ে জেনে নেবেন। তো অনেকে জিজ্ঞেস করতেছেন, স্যার ইয়েটা একটু, এক্সামটা কয় তারিখ? এক্সামটা একটু আগে আমি বলেছি, আমি আবারও বলে দিচ্ছি। এক্সাম আমাদের আজকে যেহেতু আজকের ক্লাস এবং পরের ক্লাস যেহেতু 10 তারিখ, আর তার মানে এর পরের ক্লাস মানে হলো 13 এপ্রিল 2025। কয়টার দিকে? 7 PM। ঠিক আছে? ঠিক 7টার দিকে। কোথায় পাবেন? আমাদের ফেসবুক পেজে। ওকে? তো আমরা কি বুঝতে পেরেছি? আশা করি এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। ওকে? আমি কমেন্টে লিখে দিবনি, আমি আবার আজকের কমেন্টেও লিখে দিয়েছি, পরেও কমেন্টে আমি লিখে দিব। সমস্যা নেই, নেক্সট ক্লাসে আমি আবার লিখে দিব। তো এখন আমরা ক্লাসটি শুরু করি। ওকে? এটা নিয়ে আশা করি আমাদের আর কথা বলার দরকার নেই। সবাই কি ক্লিয়ার? যেগুলো আমি গাইডলাইন দিয়েছি, আশা করি ক্লিয়ার। তাহলে আমরা ক্লাসটি শুরু করি, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন, স্যার বুঝতে পারিনি। তো আজকে তাহলে আমরা ক্লাস শুরু করি, এসইও ইন্ট্রো, টাইপস এবং ক্লাসিফিকেশন। তো এই ক্লাসটি শুরু করার আগে আমরা একটি নতুন, আমরা গত ক্লাসেও বলেছিলাম, প্রায় ক্লাসে আমি বলি, এটি ইনকগনিটো মোড নেই। তো ইনকগনিটো মোড নিয়ে আমি প্রায় আর কি কাজ করি। তো ইনকগনিটো মোডটা আসলে কি করে? ইনকগনিটো মোড বেশি কিছু করে না, জাস্ট আমাদের ব্রাউজিং হিস্টোরিটা এবং ব্রাউজিং ডাটাগুলো, এবং আমি কোন কোন ব্রাউজারে গিয়ে কি কি ডাটাগুলো ইনপুট করছি এগুলো সবই সেভ করে না। ঠিক আছে? এছাড়াও আমাদের যে লোকেশন যেটা আছে সেটা হাইড করার ট্রাই করে। ঠিক আছে? এটাই হলো এক কথায়, সেটাই হলো কথা। ওকে? তো আমরা বুঝতে পেরেছি ইনকগনিটো মোডে কি হচ্ছে। ইনকগনিটো মোডে আমার লোকেশনটা মোটামুটি হাইড করার ট্রাই করে। যদি আমি এখানে লিখি যে হোয়াট ইজ মাই আইপি, তো আমার আইপি অ্যাড্রেস ওভাবে নাও আর কি বলতে পারে না। ঠিক আছে? এখানে যদিও এখন দেখেন, যদিও এখানে বলে রেখে দিয়েছে আমি এখনো বাংলাদেশে আছি, এই কারণেই আর কি বললাম যে এ একবারে অ্যাকুরেট হাইড করতে পারে না। যদি আমি এটা টর ব্রাউজার বা স্পেশাল কোনো ব্রাউজার দিয়ে দেখতাম তাহলে আমার পুরোটা হাইড করে দিত। ওকে? তো যাই হোক, এটা সম্পূর্ণ আইপিটা হাইড করে না, কিন্তু মোটামুটি আমাদের ডাটাগুলো আর কি ইয়ে করে, সেভ করে না। এর জন্যই আমরা নর্মালি এই ব্রাউজারটা ইউজ করি, এই মোডটা ইউজ করি। তো তানজিনা আপু বলছেন কিসের লোকেশন? আপনি যে কোথায় আছি, আমি বাংলাদেশে আছি, তাই না? তো আপনি যদি না চান, যারা মনে করেন হ্যাকিং করে, মনে করেন আমি আমি আপু, মনে করেন তানজিনা আপু আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে
আপনার ব্যাংক অ্যাকাউন্ট আমি আমার বাসায় বসে থেকে হ্যাকিং করার ট্রাই করছি। এখন যদি আপনি জেনে যান আপনার বাসায় আমি কোন জায়গায় আছি, তাহলে পুলিশকে আমাকে ধরতে পারবে না ইজিলি? তানজিনা আপু, বলেন। তাহলে আমার যে অ্যাড্রেসটা আছে বা লোকেশনটা আছে এটা হাইড করার দরকার আছে না? তো এই কারণে লোকেশনটা বা আইপিটা হাইড করার দরকার আছে। ঠিক আছে? কারণ আইপিটা যে জানলেই আমার ম্যাক অ্যাড্রেস জানবে, আর ম্যাক অ্যাড্রেস জানলেই আমি কোথায় আছি, আমি কোন ডিভাইসে ইউজ করছি সেগুলো সবই আর কি জানবে। ওকে? তো আমরা সবাই বুঝতে পেরেছি। তো এইটা নর্মালি এটা দিয়ে ইনকগনিটো মোডে এত কিছু করা যায় না, আইপিটা হাইড করা যায় না। কিন্তু আমি যে ব্রাউজিং করছি, ব্রাউজাররা আমার জাস্ট নর্মাল ডাটাগুলো নেয় না আর কি। মনে করেন আপনি একটা ফর্ম ফিল আপ করছেন, আপনার নাম, অ্যাড্রেস এগুলো আর কি সেভ করছেন না, তার মানে কি আপনার কাছে অ্যাড সেল করতে পারছে না। তো আমি ইনকগনিটো মোডটি কেন ইউজ করি? ধরেন আমার দরকার আছে আমি আমার সার্ভারটা চেঞ্জ করব 1 মিনিটের জন্য, এই কারণে আমি নর্মালি ইনকগনিটো মোডটা ইউজ করি, যেটা আমরা এই 3-4টা ক্লাসে প্রায় দেখব। তো আজকে আমরা নর্মাল একটি জিনিস সার্চ দেই। ধরেন আজকে আমরা কি শিখবো? আজকে হলো আমাদের বিষয়টি হলো আমরা এসইও শিখবো। তাহলে আমরা ধরি এসইওটা কেন দরকার, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কেন দরকার। ধরেন একটা নর্মাল কনজিউমার, সে একটি ইয়ারফোন কিনবে, তাহলে সে কি দিবে? ইয়ারফোন প্রাইস ইন বাংলাদেশ। ঠিক আছে? তো এখন সে স্টারটেক তো চিনে না, সে মনে করেন দারাজ চিনে না, সে রায়ান চিনে না, সে তো গেজেট এন্ড গিয়ে চিনে না। আর নর্মাল কি সে চিনবে যে টেক নিয়ে চিনে, টেক সম্পর্কে কিছু জানে না? টেক, স্টারটেক কোম্পানি সম্পর্কে কয়জন জানে একটু বলেন? অবশ্যই রায়ান সম্পর্কে বেশিরভাগ জানে না, গ্যাজেট এন্ড গিয়ার সম্পর্কেও জানে না, অ্যাপেল গ্যাজেট সম্পর্কেও জানে না, টেকল্যান্ডের সম্পর্কেও বেশিরভাগ জানে না। আশা করি আমার আমার ক্লাসের মধ্যেও রায়ান্স ছাড়া মোটামুটি বেশিরভাগ মানুষের নামও মনে হয় যে শুনেননি, তাই না? দারাজ সবাই শুনেছেন আশা করি। জি স্যার। স্টারটেক রায়ান্স এরা কম্পিউটারের ডিলার, পার্স জি, কম্পিউটার এক্সেসরিজ বিক্রি করে সব, সবকিছু জি, পাইকারিতে। জি, বুঝতে পেরেছি। আমি বললাম আমার স্টুডেন্টরা বেশিরভাগই এগুলোর নাম সম্পর্কে জানে না, আমি সেটাই বললাম। যে নর্মাল একটা কনজিউমার কি করবে? নর্মাল এটি কনজিউমার প্রথমে যে যেটা আছে ইয়ারফোন প্রাইস, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে সে আবার এতগুলো দেখেও চিন্তা করবে কোনটা কিনবো। তারপরে যেটা প্রথমে যেটা আসবে সেটার মধ্যেই ক্লিক করবে। ক্লিক করার পরে তার যেটা মনে হবে এটা, হ্যাঁ এটা কম দাম, এখানে আর কিছু দেওয়া দেখে সে এটা কিনে ফেলবে। তো আমাকে বলেন তো বেশিরভাগ কি সেটা হবে নাকি তাই হবে না? সবার কি মনে হয়? নাকি সে একবার রায়ান্সে ঢুকে দেখবে, একবার গ্যাজেট এন্ড গিয়ারে দেখবে, একবার অ্যাপেল গ্যাজেটসে দেখবে, সবগুলো প্রাইস কম্পারিজন করবে, কত ডেসিবেলে কোনটা আছে সবগুলোর দেখবে, এরকম কি হবে? নর্মাল কনজিউমার কি এটা দেখবে কত ডেসিবেলে, কত ডেসিবেল দেখছে এগুলো করবে? একটা নর্মাল কনজিউমার কত ফ্রিকোয়েন্সি করছে এগুলো কি করবে? নাকি তার ইচ্ছা হয়েছে সে একটা কিনবে, সেখানে এসে যেটা কম দাম দেখতে পাচ্ছে সে একটা কিনে নেবে? আমি মনে করি নর্মাল কনজিউমার যেটা প্রথমে আছে সেটাই আর কি কিনবে। তানজিনা আপু, আপনার কি মনে হয় যেটা সামনের দিকে আছে সেটাই সে কিনবে না? আমি দেখেন এতবার করে বলছি, আমি কিন্তু একবারও স্টারটেক ছাড়া গ্যাজেট এন্ড গিয়ারেও যাইনি, অ্যাপেল গ্যাজেটসও যাইনি। তার মানে কি? তার মানে হলো যে গুগলের ফার্স্ট পেজে, ফার্স্টের দিকে যে থাকবে এবং ফার্স্ট পেজে যে থাকবে তার প্রাধান্য সবচেয়ে বেশি এবং তার সেল সব থেকে বেশি। তো আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? আশা করি আমরা বুঝতে পেরেছি। এবং আমাকে বলেন তানজিনা আপু যে সেকেন্ড পেজে কয়জন যাবে? অবশ্যই সেকেন্ড পেজে দেখা যাবে প্রায় 1%ও যাবে না। ঠিক আছে? কয়েকজন যারা আছে তারা আর কি একটু খুঁজতে যাবে, কিন্তু বেশিরভাগই সেকেন্ড পেজে যাবে না। তো গুগলের সেকেন্ড পেজে একজন এসইও স্পেশালিস্ট বলেছিলেন যে গুগলের সেকেন্ড পেজে নর্মালি, গুগলের সেকেন্ড পেজ হলো
লাশ গুম করার সব থেকে ভালো জায়গা। কারণ গুগলের সেকেন্ড পেজে কেউই যায় না। তাই গুগলের সেকেন্ড পেজে যদি কিছু লুকিয়ে রাখি সেটা কেউই দেখতে পারবে না। আশা করি আমি বুঝাতে পেরেছি। তো আমরা এটুকু গেলাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কেন দরকার সেটা আমরা বুঝলাম। তাহলে এখন আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি সেটা আমরা দেখি। নর্মালি আমার যেটা মনে হচ্ছে সবাই মোটামুটি জানি এসইওটা কি। তো হোয়াট ডাজ এসইও মিনস? এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমরা তো আশা করি জানি সার্চ ইঞ্জিন, গুগলে কিছু সার্চ করলে সার্চ প্রথম দিকে যেটা আসে সেটাই হলো গুগলের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয়। মানে গুগল হলো সার্চ ইঞ্জিন, সেটাকে অপটিমাইজ করাই হলো গুগলের সার্চ ইঞ্জিন করা। আমাকে বলেন তো, কেউ কি সবাই জানেন যে ইউটিউবে কিভাবে আর্ন করা যায়? সবাই কি জানেন ইউটিউবে যদি আপনার, সবাই কি জানেন নাকি ভিডিও বানিয়ে আয় করা হয় স্যার। ভিডিও বানালেই কি আপনি আয় হবে? ভিউ ভিউ বাড়ালে স্যার, ভিউ বেশি হলে। হুম, যদি আপনার ভিউ বেশি হয় এবং আপনার যদি ভিউয়ার বেশি হয়, ওয়াচ টাইম বেশি হয়, তাহলে আপনার মনিটাইজেশন হবে। মনিটাইজেশন হওয়ার পরে আপনার পরবর্তীতে ইউটিউবে আর কি আর্ন করতে পারবেন, ঠিক আছে? তো জি মনে স্যার। করেন আপনার একটা ডিম পচের ভিডিও আছে। তো ডিম পচের ভিডিও তো শুধুমাত্র আপনার না, আরো 10 জনের আছে, তাই না? তো জি এই যে ডিম পচের ভিডিও যেটা আছে সেটা কিভাবে সামনের দিকে আসবে, তাই তো? বিষয়টা জি তো এরকমই। তো জি যখন এভাবে আপনার কন্টেন্টটা দিতে হবে যাতে ইউটিউবের ভিডিওটা সবার থেকে উপরে আসে, এটাই কি, এটা কি বলা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা। কারণ কি ইউটিউবও কি একটা সার্চ ইঞ্জিন। তার মানে আমরা কি বললাম, যখন কোনো ওয়েল অপটিমাইজড ওয়েবসাইট যেমন ইউটিউব বা গুগল অথবা আমাদের পোস্ট বা কন্টেন্ট সার্চ ইঞ্জিনের যেমন গুগল বা ইউটিউবের রুলস এবং রেগুলেশন গুলো মেনে এবং গাইডলাইন গুলো ফলো করে ডিজাইন করা হয় এবং নির্দিষ্ট কিওয়ার্ডস ধরে ধরে, যেমন ডিম পোস্ট ধরতে পারেন, তারপরে যে আমরা আম, ইয়ে বললাম একটু আগে, ইয়ারফোন বললাম, কিওয়ার্ডস ধরে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করা হয়। সেই প্রক্রিয়াকে কি বলছি আমরা? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলছি। এছাড়াও ওয়েবসাইটের কন্টেন্ট এবং স্ট্রাকচার গুলোকেও আপনি সার্চ ইঞ্জিনদের সাথে অপটিমাইজ করে র্যাঙ্ক করতে পারেন। তো আমি বুঝাতে পেরেছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি, নাকি আমরা বুঝতে পারিনি? তো আমার যদি ইংরেজিতে বলতে হয়, দ্য প্রসেস অফ গ্রোয়িং ওয়েবসাইট অর্গানিক্যালি ইজ কল্ড সার্চ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা হলো এক কথায়। তো আমি কি বুঝাতে পেরেছি? জি আশা করি কিছুটা বুঝতে পেরেছি। যদি না বুঝতে পারি বলেন স্যার বুঝতে পারিনি। তো আমরা এটুকু বুঝতে পেরেছি। তো একটু আগে কিন্তু আমরা দুইটা কিওয়ার্ডস দেখেছি। কি কি কিওয়ার্ডস? একটা হলেন, ধরেন ইয়ারফোন, ইয়ারফোন প্রাইস ইন বিডি। আমার লেখা একবারই ভালো না। ইয়ারফোন প্রাইস ইন বিডি। তো ইয়ারফোন প্রাইস ইন বিডি এগুলো কি বলি? এগুলোকে বলা হয় কিওয়ার্ড। ঠিক আছে, এগুলো কি বলা হয়? কিওয়ার্ড। আর এগুলো সবগুলো মিলে কি বলা হয়? এগুলোকে বলা হয় কিফ্রেজ। তো আমি এখানে সুন্দর মতো লিখেছি দেখেন, কিওয়ার্ড মানে হলো একটি শব্দ এবং কি ফ্রেজ মানে হলো অনেকগুলো শব্দ মিলে হয় হলো এটি কি ফ্রেজ। যেমন কিওয়ার্ড কি, এটি শপিং মল। আর কি ফ্রেজ কি হবে? বেস্ট শপিং মল ইন বিডি। তাহলে কিওয়ার্ড এবং কি ফ্রেজ কিন্তু আমরা আশা করি বুঝতে পেরেছি। তো কিওয়ার্ড নিয়ে কিন্তু সম্পূর্ণ খেলা কি আমাদের? কিওয়ার্ড নিয়ে। এসইওর খেলা কি?
একটা হলো কিওয়ার্ড নিয়ে, একটা খেলা কি কিওয়ার্ড নিয়ে। যে শত সুন্দর মতো কিওয়ার্ড ইউজ করতে পারে সে তত ভালো এসিও করতে পারবে। ওকে, কারণ আমাদের একটি নর্মাল কনজিউমার কি দিয়ে সার্চ দিবে গুগলে, অবশ্যই কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে। ঠিক আছে তানজিনা আপু, বুঝতে পেরেছি। কি দিয়ে সার্চ দিবে? কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে। তারপর হলো সার্চ ইঞ্জিন। তো আমরা কি কি সার্চ ইঞ্জিন সম্পর্কে জানি একটু বলেন তো। আমরা দেখেন এখানে আমি অনেকগুলো সার্চ ইঞ্জিনের নাম দিয়েছি, যেমন গুগল এটি সার্চ ইঞ্জিন, বাইদু হলো হলো জাপানের সার্চ ইঞ্জিন, ডাক ডাক গো সম্পর্কে আমরা জেনেছি আশা করি। তারপরে ইয়াহু সম্পর্কে আমরা জানি, বিং সম্পর্কে জানি, বিং কার সার্চ ইঞ্জিনে আমরা জানি। মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন হলো কে? বিন। মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন কি? বিং। এছাড়াও বাংলাদেশের সার্চ ইঞ্জিন সম্পর্কে আমরা জানি, বাংলাদেশের সার্চ ইঞ্জিনের নাম হলো পিপিলিকা। আমরা নাম শুনেছি, আশা করি নাম শুনেছি। তো এইগুলোকে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে আপনার কন্টেন্টকে উপরে তোলার নামে কি? এসইও করা। তো আমি একটা কথা বলে রাখি, আজকের ক্লাস কিন্তু খুবই একটি বোরিং টাইপের ক্লাস হবে, কারণ আজকের ক্লাস আর কালকের ক্লাস কি? থিওরিটিক্যাল ক্লাস। ওকে, আজকের ক্লাসে এবং কালকের ক্লাসে কিন্তু কোনো প্র্যাকটিক্যাল হবে না। ওকে, আমি বুঝাতে পেরেছি? আশা করি আমরা ক্লিয়ার। তো আজকে শুধুমাত্র আমরা কি পড়ব? আমরা সবই কিন্তু থিওরিটিক্যাল জিনিসগুলো পড়ব। তো এসইওটা আসলে কিভাবে হয়? তো এসইও তিন ভাবে হয়। এসইও কাজ করে কিভাবে, কয়ভাবে? তিন ভাবে। তো প্রথমে কি হয়? প্রথমে হয় ক্রলিং, মানে হেঁটে যাওয়া, ইন্ডেক্সিং মানে খাতায় লিখে রাখা, পরে হয় র্যাঙ্কিং, মানে খাতায় লিখে পরে সাজায় দেওয়া। ওকে, তো কি কি বললাম? ক্রলিং, ইন্ডেক্সিং আর র্যাঙ্কিং, এই তিন ভাবে। তো আমরা যদি একটু সুন্দর মতো আমি বোঝানোর চেষ্টা করি, আমি একটা ছবি রেখে দিয়েছি, তারপরে দেখেন যে মনে করেন আপনি একটি আপনার ওয়েবসাইট বা পোস্ট এটি পাবলিশ করেছেন। আমরা যখন এটি ওয়েবসাইট পাবলিশ করি তখন একটি ভার্চুয়াল স্পাইডার, এটা আমরা ভার্চুয়াল স্পাইডার মনে করি আর কি, যারা এসইও স্পেশালিস্ট তারা এটি স্পাইডারের মতো মনে করে। এটি কি করে? এই আমাদের ওয়েবসাইটে স্ক্রল করে বা এই হেঁটে যায়, যাতে সে বুঝতে পারে আমার ওয়েবসাইটের মধ্যে বা আমার পোস্টের মধ্যে কন্টেন্টের কন্টেন্টটা কি লিখেছি, বা কন্টেন্টের ভিতরে আসলে কি বোঝানোর জন্য আমি জিনিসটা লিখেছি, এর ক্যাটেগরিটা কি, সেটা বুঝার সে চেষ্টা করে। তারপরে যখন বুঝতে পারে, মনে করেন আমি এখানে ফুড রিলেটেড কোয়ালিটি কন্টেন্ট লিখেছি, আরো বোঝার জন্য আমি বললাম এখানে কি লিখেছি আমি। ধরেন ফুড রিলেটেড কোয়ান্টিটি লিখেছি, এটি পোস্ট লিখেছি। তারপরে সে কি করবে? এটা আমার কি হলো? ক্রলিং। এটা কি আমার? ক্রলিং। ক্রলিং মানে কি? হেঁটে যাওয়া। তারপরে সে কি করবে? সেকেন্ডে সে ইন্ডেক্সিং করবে, মানে এইগুলো যে যা 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 সে সার্চ রেজাল্ট পেয়েছে সে অনুযায়ী সে আলাদা আলাদা করবে। তো মনে করেন এটা যেহেতু সে ফুড রিলেটেড পেয়েছে, তাহলে সে দেখবে আমার কি ফুড রিলেটেড আরেক আগে কোনো ওয়েবসাইট করা ছিল, তাহলে এইটাকে আমি ফুড রিলেটেড ওয়েবসাইটের মধ্যে আমি ফেলে দিই। তাহলে এটাকে সে এ র্যাঙ্কের মধ্যে দিবে। মনে করেন বি র্যাঙ্কের মধ্যে তারা ছিল, ধরেন রোড টাইপের কিছু, আর এখানে মনে করেন আছিল যে রিয়েল স্টেট টাইপের ওয়েবসাইট, রিয়েল স্টেট টাইপের। তো এইগুলো এই টাইপের গুলো আলাদা আলাদা করে সব আলাদা করা আছে। তাহলে সে ফুড টাইপেরটাকে এভাবে এতে দিয়ে দিল, তাহলে এটা কি হবে? আমাদের ইন্ডেক্স করা সাইটটাকে আলাদা করে ইন্ডেক্স করে দিল। তারপরে লাস্টে হলো র্যাঙ্কিং। তাহলে নেক্সট টাইম ওয়েন মনে করেন একটা ইউজার, এটা হলো ইউজার, সে যখন এখানে সার্চ দিবে, সার্চ দেওয়ার পরে মনে করেন সে ফুড দিয়ে সার্চ দিল, তাহলে এই জায়গা থেকে তার বের করে আনতে ইজি হবে, কারণ সে অলরেডি আলাদা করে রেখে দিয়েছে। ক্যাটেগরি ওয়াইজ আলাদা করে রাখার জন্য যখন কেউ সার্চ দিবে বা টাইপ করবে, তাহলে তার সার্চ র্যাঙ্ক, সার্চ ইঞ্জিন র্যাঙ্ক রেজাল্ট পেজ থেকে তুলে নিয়ে আসতে বা এসইআরপি তে থেকে তুলে নিয়ে আসতে খুবই ইজি হবে।
আমি বুঝাতে পেরেছি? অনেকে জিজ্ঞেস করে, স্যার এসইআরপি বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজটা কোনটা? আমরা গুগলের যে পেজটা যে দেখি, ফার্স্ট পেজ সেকেন্ড পেজ, এটা কি বলা হয়? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আমরা কি ক্লিয়ার বিষয়টি এখন? এসইওটা আসলে কিভাবে কাজ করে? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? না হলে আপনারা বলতে পারেন, স্যার আমি ক্লিয়ার না। তো আমরা তাহলে ক্লিয়ার হয়েছি যে যখন আমরা পোস্ট করব, পোস্ট করে সে হেঁটে যাবে, হেঁটে যাওয়ার পরে সে ইন্ডেক্স করে আলাদা করে দিবে, আলাদা আলাদা জায়গায় ক্যাটেগরি করবে। ক্যাটেগরি করার পরে সে এসিআরপি তে যখন কেউ সার্চ দিবে সে তার সামনে দিয়ে দিবে। তাও যদি না বুঝেন, আমি আরেকটি ছবি দিয়ে রেখেছি, দেখেন যে আমরা আমাদের পেজটা যে আছে এরকম একটি বট, সে এটার উপর দিয়ে চলে যায়, সে এটাকে অ্যানালাইজ করে তাদের যে সার্ভার আছে সার্ভারের মধ্যে নিয়ে রাখে। একই সময় যদি কেউ ইউজার যে আছে, ইউজার সে একটি কিউরি দিয়েছে যে আমি ফুড রিলেটেড একটি জিনিস দেখতে চাই, ঠিক আছে, ফুড রিলেটেড জিনিস দেখতে চাই, তো এখানে দিয়েছে। তো সেই অ্যালগোরিদম সে চিন্তা করতেছে, সে ফুড দিয়েছে, আমার ফুড লাগবে, আমাকে ফুড দাও, আমাকে ফুড দাও। তখন সে এদিকে আগে থেকে কিন্তু ফুড দিয়ে রেখেছে না এখানে, তো বলো ফুড চাচ্ছে, ওকে ফুড নিয়ে এসে দাও। যেহেতু ফুড আগে থেকে দিয়েছে, সে ফুডটাকে নিয়ে এসে দেখায়। দেখেছেন খুব ইজি না? দেখেন বিষয়টা কিন্তু খুবই ইজি, নাকি মনে হচ্ছে চুলের উপর দিয়ে যাচ্ছে? ওকে, নাকি বুঝতে পারেননি? দেখতে পেরেছেন অ্যালগোরিদম মানে কি? অ্যালগোরিদম মানে এই যে একটা স্টেপ স্টেপ করা, এটাই হলো অ্যালগোরিদম। যেটা একটু আগে স্টেপ গুলো দেখিয়েছি, ওই একই স্টেপ, জাস্ট সবগুলো এখানে আর কি লেখা হয়েছে, বক্সের মধ্যে লিখে দিয়েছে র্যাঙ্কিং অ্যালগোরিদম। ওকে, তো আমরা সবাই ক্লিয়ার? না ক্লিয়ার হলে বলেন স্যার ক্লিয়ার না, আমি বুঝিয়ে দিব, আবারও বুঝিয়ে দিব, 100 বার বুঝিয়ে দিতে আমার সমস্যা নেই, কিন্তু না বুঝে যাবেন না। ওকে, তাহলে আমরা ক্লিয়ার? আপনাদের মাইক কিন্তু অন আছে, লাগলে বলেন স্যার ক্লিয়ার না। তো এখন হলো আমাদের টাইপস অফ এসইও। তাহলে আমাদের কয়টা টাইপ আছে? তো নৈতিকতার দিক থেকে, ওকে, তাহলে ভাইয়া ক্লিয়ার। নেক্সট হলো আমাদের এসইও। তো এসইও নর্মালি আপনার, যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে এসইও নর্মালি কত প্রকার, তাহলে আমরা বলবো নৈতিকতার মানে মানুষের ভালো খারাপ দিক আছে না? মানুষের যেমন ভালো খারাপ দিক আছে, সেরকম এসইওরও ভালো খারাপ দিক আছে। ওকে, তো এই ভালো খারাপ দিক থেকে এসইও কয় প্রকার? এসইও হলো 4 প্রকার। তো ভালো খারাপের দিক থেকে কয় প্রকার, ইথিক্সের দিক থেকে কয় প্রকার? 4 প্রকার। কি কি? একটা হলো সাদা হ্যাট, সাদা টুপি, একটা হলো খারাপ টুপি, ঠিক আছে, একটা হলো ধূসর টুপি, আর একটা হলো নেগেটিভ টুপি। তো আমি যে বাংলা কথা বললাম, এটা কি আমরা বুঝতে পেরেছি? আমরা কি কথা দিয়ে বুঝতে পারি যে আসলে এটা কি হতে পারে, নাকি বুঝতে পারি না? আমি এটা নিয়ে ডিটেলস একটু পরে আলোচনা করছি। জাস্ট নাম দিয়ে কি আমরা বুঝতে পারি যে আসলে কি ওরা করে? মেসেজে বলেন যে বুঝতে পারি নাকি পারি না, না হলে এখন কিছুটা বলবো, একটু পরে আমি এগুলো সবগুলো ডিটেলস আলোচনা করছি। বাংলা কথা এখানে যে ইংরেজিটা বললাম, বাংলাটা বললাম, এটা বুঝতে পেরেছি? ভালো টুপি, খারাপ টুপি, ধূসর টুপি, আর নেগেটিভ টুপি। ভালো হয়েও খারাপ বন্ধু, ঠিক আছে? আমরা বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? ক্লিয়ার? এভাবে বলতে পারি, ভালো বন্ধু, খারাপ বন্ধু, খারাপ মুখে ভালো বন্ধু, খারাপ মুখে ভালো মুখে খারাপ বন্ধু, এভাবে বলতে পারি। তো আমি বুঝাতে পেরেছি আশা করি কিছুটা, আশা করি বুঝাতে পারলাম। এরপরে আমরা আস্তে আস্তে আরো ডিটেলস বুঝবো। আর যদি আপনাকে আরো, শুধুমাত্র এইগুলো দিয়ে যে আমার এসইও শেষ, এটা কিন্তু না, ঠিক আছে? যদি আপনি র্যাঙ্কিং করতে চান, তখন আপনার আরো কিছু টাইপস আছে। তো কিরকম টাইপস আছে সেটা আমরা দেখি। আদার টাইপসের মধ্যে কয় টাইপের আছে? আদার টাইপসের মধ্যে আরো কিছু টাইপস আছে।
একটা হলো অন পেজ এসিও, যেটা আমার পেজের মধ্যে, ঠিক আছে? আমার পেজের মধ্যে যদি করি তাহলে কোনটা? অন পেজ। পোস্টের মধ্যে বা পেজের মধ্যে যে কোনটা করি এটা হলো অন পেজ। আমার পেজের বাইরে যদি করি সেটা হলো কি? অফ পেজ। যদি আমি কোড দিয়ে করি তাকে বলে হলো টেকনিক্যাল। এবং যদি আমার আম, আম, কি জানি বলে, লোকাল মানে হলো আমার জায়গার উপরে ভিত্তি করে যেটা আর কি করা হয় সেটা হলো লোকাল। তো আমার এই কথাগুলো কি বুঝতে পেরেছি? আমি এগুলো সবগুলো একটু পরে আলোচনা করছি। এক কথায় কি আমরা বুঝতে পেরেছি যে এই চারটা টাইপ আমরা বুঝতে পেরেছি না এই বুঝতে পারিনি? যদি কেউ কিছু না বলেন আমি বুঝে নেবো যে সবাই বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা নেক্সট এগুলো সবগুলো বুঝে আসি। আর যদি বলেন স্যার মাথার উপরতে যাচ্ছে সেটাও কিন্তু হবে, আমি কিন্তু আবারও বুঝিয়ে দিব। তারপর হলো হোয়াইট হ্যাট এসিও। তাহলে সাদা টুপিতে কি হয়? হোয়াইট হ্যাট এসিও এটি টেকনিক যেটা গুগলের সুপারিশকৃত পদ্ধতি, যেখানে ওয়েব পেজের র্যাঙ্কিং এর বৃদ্ধি করার জন্য অনুসরণ করা হয়ে থাকে। এগুলো গুগলের গাইডলাইন্স মেনে চলেছেন, যা গুগল আপনাকে ব্যবসার অনলাইনে নেতিবাচকতা ছাড়াই, মানে কোনো প্রবলেম ছাড়াই আপনাকে উপরের দিকে উঠাতে হেল্প করবে, মানে আপনার গুগলের ফার্স্ট পেজে নিতে হেল্প করবে। তাহলে নর্মাল হোয়াইট হ্যাট এসইও টেকনিক গুলো কি কি? একটা হলো ওয়েবসাইটের সর্বোচ্চ মানের কন্টেন্ট প্রকাশ করা। তার মানে কি? আপনি যে গুগলে কন্টেন্টটা দিবেন সেটা যাতে সব থেকে ভালো মানের কন্টেন্টই হয়। গুগল অলওয়েজ মনোযোগ দেয় যাতে আপনি পেজে, সাইটে সব থেকে ভালো কন্টেন্ট দেন। সার্চার অলওয়েজ চিন্তা করে আপনি, গুগল অলওয়েজ চিন্তা করে যে যেটা নিয়ে সার্চ করেছে সেটাই যাতে পায়। মনে করেন আপনি একটি ডিম পোচের ভিডিও দিয়েছেন, ডিম পোচের ডিম পোচের নিয়ে একটি পোস্ট দিয়েছেন। তো এই ডিম পোচের দিয়ে যে পোস্ট দিয়েছেন সে কি আসলে ডিম পোচ দিয়ে দিয়েছিল? যদি সে ডিম পোচ দিয়ে সার্চ দিয়ে সেই ডিম পোচের পোস্ট দিয়ে তার যদি ভালো লাগে এবং সে যদি সন্তুষ্ট থাকে তাহলে কিন্তু সে আরো আপনার পোস্ট দেখতে আগ্রহী হবে। তো সেটাই এখানে লিখেছে যে আপনার ওয়েবসাইটটি সর্বোচ্চ মানের কন্টেন্টে প্রকাশ করবেন যাতে সে দেখে হ্যাপি হয়। ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করা, আবারও গুগলের কাছে সার্চারদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং তাদের সন্তুষ্টি পূরণ করা আবশ্যক। তাই আপনার ওয়েবসাইটটি লিঙ্ক করা এবং সহজে অ্যাক্সেস করা নিশ্চিত করতে হবে। তার মানে আপনার ওয়েবসাইটটি এভাবে করে রাখতে হবে যাতে একজন এসে বারবার ছবিগুলো ভেঙে না যায়, ভালো মতো দেখতে পারা যায়, যাতে লোডিং টাইম স্লো হয়, এরকম ছোটখাটো, যাতে মানুষ এসে যাতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, মানে সবকিছু যাতে ইউজারদের এসে ভালো লাগে। একটা ইউজার আসলো এসে মনে করলো যে এই ইন্টারফেস আমার ভালো লাগে না, তাহলে সে কিন্তু কখনো আবার আসবে না। এটাও কিন্তু একটি হোয়াইট হ্যাট এসইও টেকনিক। তারপর হলো সোশ্যাল মিডিয়ার পেজের লিঙ্কে শেয়ার করা, মানে আপনার যে ওয়েবসাইটটি আছে বা পোস্ট আছে এটা অবশ্যই ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, তারপর সবগুলো সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করবেন। তারপর এইচটিএমএল অপটিমাইজ করা। তো যারা আর কি কোড জানেন তারা অবশ্যই আপনার দ্বারা ওয়েবসাইটটি অলওয়েজ অপটিমাইজ করবেন, আপডেট করে রাখবেন যাতে কোনো রকম ছবি না ভেঙে যায় বা অন্য কোনো সমস্যা যদি হয় এটা যাতে দ্রুত সলভ করে দিতে পারেন, যাতে একই কথা ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস থাকে। তো এইগুলো হোয়াইট হ্যাট এসইও টেকনিক নিঃসন্দেহে এসইওর সেরা পদ্ধতি, যাতে গুগল অলওয়েজ আপনার সাইটটিকে বেটার হিসাবে মনে করে। তো ব্ল্যাক হ্যাট এসইও, তো ব্ল্যাক হ্যাট এসইও কি আমরা খুব ভালো মতো জানি। মানে আপনার গুগলের র্যাঙ্কে একবারে ফার্স্ট পেজে এনে দিতে পারবে, ঠিক আছে? যত দ্রুত ফার্স্ট পেজে এনে দিতে পারবে, একইভাবে র্যাঙ্ক থেকে বের করে নিয়ে যেতে পারবে। ওকে, এটাই হলো আমাদের ব্ল্যাক হ্যাট এসিও। আমি এক কথায় রেখে দিয়েছি, ব্ল্যাক হ্যাট এসিও হলো দ্রুত ফলাফল পাওয়ার একটি উপায়, ঠিক যেমন এটি আপনার সাইটটিকে গুগলের সার্ভার থেকে মুছে ফেলার সব থেকে ভালো উপায়। ব্ল্যাক হ্যাট এসিওর
কৌশলগুলি সবই গুগলের অ্যালগোরিদমের ম্যানিপুলেশন এবং এক্সপ্লয়েশন এর জন্য কাজ করে। তো ব্ল্যাক হ্যাট এসইও কি করে? গুগলের অ্যালগোরিদমের কথা চিন্তা করে গুগল যা যা গুগলের মধ্যে কিছু ভুল আছে, ভুল ত্রুটি আছে, সেগুলোর উপরেই কাজ করার কি ব্ল্যাক হ্যাট এসইওর কাজ। তো আপনি দ্রুত র্যাঙ্ক করবেন, এবং কিন্তু এটি স্বল্প সময়ের জন্য। যখনই গুগল বুঝবে আপনি গুগলের ভুলগুলো নিয়ে কাজ করেছেন, তো তখনই, এবং অনেক ক্লিক পাচ্ছেন, তখনই আপনাকে এটি ব্ল্যাক হেড বলে আপনার ওয়েবসাইটটিকে বন্ধ করে দিবে। যেমন আপনি মনে করেন আপনি দিয়েছেন যে এই লিঙ্কে ক্লিক করলে আপনি বড়লোক হয়ে যাবেন, কিন্তু সে ঢুকে দেখলো যে আপনি আসলে আপনার পোস্টটি আসলে ডিম পোচের পোস্ট। তো এরকম, অথবা আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করে দেখলেন যে অন্যরকম পোস্ট আর কি দিয়েছেন। তো এরকম যদি করেন, তাহলে সে কি দেখবে? গুগল লক্ষ্য করবে যে যে আপনার পেজটি যে প্রকৃত পক্ষে যে উদ্দেশ্য পূরণের জন্য করা হচ্ছিল, সে উদ্দেশ্যের জন্য করা হচ্ছে না, শুধুমাত্র ক্লিকই হচ্ছে। তো এটা কি? একটি ব্ল্যাক হেড। এটি ব্ল্যাক হেড এর মধ্যে আর কি টেকনিক, যেটা আমি এটা বললাম, এটা একটা ব্ল্যাক হেডের টেকনিক। এর মধ্যে কি কি আছে? একটি হলো লিঙ্ক স্প্যামিং, কিওয়ার্ড স্টাফিং। কিওয়ার্ড স্টাফিং মানে হলো যে আমি যত পারি কিওয়ার্ড দিব। আমরা একটু আগে জেনেছি যে আমার পোস্টটি যা লিখবো এটা কিন্তু সে পড়ে। তার মানে আমি ফুডের, আমার মধ্যে যদি ফুড লিখি, তাহলে ও বুঝবে ফুড। তো আমি যদি আরো বেশি কিওয়ার্ডস লিখি, আমি এর মধ্যে যদি কম্পিউটার লিখি, আমি যদি এর মধ্যে অন্য লিপস্টিক লিখি, এর মধ্যে যদি অনেক কিছু লিখি, তাহলে ও কিন্তু বুঝবে আমারটা হলো মাল্টিপল টাইপসের পোস্ট। তাহলে আমারগুলো কিন্তু মাল্টিপল টাইপসের ভিজিটরের মধ্যে দেখানোর সম্ভাবনা বেশি। তাহলে এটাকে কি বলবে? এটাকে বলবে কিওয়ার্ড স্টাফিং। তো আমরা ট্রাই করব ব্ল্যাক হেড যদি না করছে, হোয়াইট হেডের জন্য কমপক্ষে দশের 10টার বেশি কিওয়ার্ড আমরা ইউজ না করা বেটার। সব থেকে কম হলো 5টা, 5টা কিওয়ার্ড হলো বেটার। 10টার বেশি না ইউজ করা মানে ভালো। 5টা হলো খুবই ভালো পোস্টের জন্য, 10টা ইউজ না করা বেটার, ঠিক আছে? কিওয়ার্ড স্টাফিং যখন আপনি 10টা 15টা 20টার মতো কিওয়ার্ড ইউজ করবেন, সেটা কি হলো? ব্ল্যাক হ্যাট এসইও। অতিরিক্ত এইচটিএমএল ট্যাগস এবং হ্যাশট্যাগ এবং হেডিংস ব্যবহার না করা। অপটিমাইজড এইচটিএমএল ট্যাগস ইউজ করাটা আমরা জানি। যদি আমি এমন ভাবে ইউজ করি যাতে ওই একই রকম কিওয়ার্ড স্টাফিং এর জন্য যেটা আমার দরকার নেই, সেগুলো আমি কিওয়ার্ড গুলো ব্যবহার করলেও আমার কি হবে? ওইটাও কিন্তু ব্ল্যাক হেডের মধ্যে পড়বে। অতিরিক্ত ছবি ব্যবহার করা, বেশি ছবি ব্যবহার করাও কিন্তু আবার ব্ল্যাক হেডের মধ্যে পড়ে। হিডেন টেক্সট এবং লিঙ্কস। আমরা কি এমন কখনো ওয়েবসাইটে ঢুকেছি যে আমি আসলে নিজেও জানি না, ওয়েবসাইটে ঢুকলাম, ওয়েবসাইটে ঢুকতেই দেখা গেল আমাকে রিডাইরেক্ট করে অন্য পেজে নিয়ে গিয়েছে, আমি একটা জায়গায় ক্লিক করেছি, অন্য জায়গায় নিয়ে গিয়েছে। তো এগুলো কি কারণে হয়? এটা কিন্তু ব্ল্যাক হেড টেকটিক্স এর মধ্যে একটা, হিডেন টেক্সট বা লিঙ্কস এর মধ্যে আমাকে অন্য একটা জায়গার মধ্যে ক্লিক করার যে কারণে হাইপার লিঙ্ক দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে। এটা কি টেকনিক? এটা হলো ব্ল্যাক হেড টেকনিক। তারপর হলো ব্যাক লিঙ্ক কেনা। তো ব্ল্যাক লিঙ্ক যদি কেউ কিনে, এটাও কিন্তু আপনার ব্ল্যাক হেডের মধ্যেই পড়ে। তারপর হলো কপি করা টেক্সট বারবার দেওয়া, এবং তার রেফারেন্স যদি আমরা না দিই, ওটা দেওয়াই হলো কি ব্ল্যাক হেড টেকটিক্স এর মধ্যে পড়বে। এই সমস্ত কার্যকলাপ খুবই নিম্নমানের কন্টেন্টকে পরিণত করে, যারা বিজনেস ওনাররা ইউজারের কে সন্তুষ্ট করার জন্য মাঝে মাঝে ইউজ করে। কিন্তু যারা আর কি বেশি র্যাঙ্কিং চায়, ব্ল্যাক হ্যাট টেকনিক্স এর বড় অসুবিধা হলো ইউজাররা ওয়েবসাইট গুলো ছেড়ে দেয় তখন, যখন তারা বুঝতে পারবে যে ওয়েবসাইট এর ইনফরমেশন গুলো তারা যারা চেয়েছিলেন সেই টাইপের ইনফরমেশন গুলো দেওয়া নেই। এই টেকনিক্স গুলো হোয়াইট হ্যাটের এসিওর মতো অনেক টাকা খরচ করবে, অথবা তার থেকে বেশি আর কি টাকা খরচ করবে, কিন্তু সেই পরিমাণ আউটপুট দিবে না। তো আমরা তাহলে বুঝতে পেরেছি ব্ল্যাক হ্যাট টেকনিক্স গুলো কি। আশা করি আমরা ক্লিয়ার। তারপর হলো গ্রে হেড টেকনিক্স। গ্রে হেড টেকনিক্স তাহলে কি হতে পারে? ব্ল্যাক হেড, ব্ল্যাক প্লাস হোয়াইট, ইকুয়াল টু কি? ইকুয়াল টু হলো গ্রে, ঠিক আছে?
ব্ল্যাক প্লাস হোয়াইট মানে কি? গ্রে। তো গ্রে হেড টেকনিক্স এর মধ্যে উল্লেখিত হলো এসিওর দুটো পদ্ধতির মিশ্রণ। নাম থেকে বোঝা যায় এটি সেই ছোট গ্রে এরিয়া থেকে মনে হয় তারা সঠিকভাবে কাজ করছে, কিন্তু গুগলের কিছু গাইডলাইন গুলো সে মেনে চলছে না। গুগল কখনোই এই টেকনিকটি ব্যবহার করতে বলে না, কিন্তু গুগল পেজটি নিষিদ্ধ করতেও সে বলতে পারবে না। তবে তারা বিজনেসটির খারাপ খারাপ ভাব বিজনেসটি ভাবমূর্তি নষ্ট করতে পারে। তো এগুলো সাইটের র্যাঙ্কিংও চাইলে গুগল বন্ধ করে দিতে পারে। তো এই টাইপের গ্রে হেড টেকনিক্স এর মধ্যে কি কি আছে? যেরকম অদক্ষ বট দ্বারা কন্টেন্ট প্রকাশ করা, মিথ্যা রিভিউ দেওয়া, লিঙ্ক বিনিময় করা এবং ক্লিকবেট আর্টিকেল প্রকাশ করা। অদক্ষ বট দ্বারা কন্টেন্ট প্রকাশ করা মানে কি? আপনারা অনেকেই চ্যাট জিপিটি দিয়ে এমনিই লিখে দেন, ঠিক আছে, কিন্তু আসলে কি লিখছেন নিজেরাও জানেন না। তো চ্যাট জিপিটিকে কিন্তু জাস্ট বললেই হবে না, ওর সাথে কমিউনিকেশন করতে হবে, কথা বলে বুঝতে হবে আসলে ও কি বলতে চায়। তো জাস্ট লিখে দিলেই হবে না। মনে করেন আমার লাস্ট এক্সামে দেখেছি আমার স্টুডেন্টরা জাস্ট লিখে দিয়েছে ওইখানে। আহ, একটা কোশ্চেন করেছিলাম, তো কোশ্চেনের আনসারে সে দিয়েছে হলো নাম্বার অফ, ওইখানে মনে হয় একটা জিজ্ঞেস করেছিল, ওটার আনসার ঠিক মতো দিতে পারেনি। তো ওরা আসলে প্রশ্ন কি আনসার দিচ্ছে এটার রিপ্লাইটা ঠিক মতো পড়েন না। অবশ্যই মনে রাখবেন চ্যাট জিপিটি বোকা। কি চ্যাট জিপিটি বোকা? কারণ কি? অদক্ষ বট। ওদের ওর কথাগুলো পড়বেন, না পড়তে পারলে ট্রান্সলেট করে বুঝে চেষ্টা করবেন, তারপরে আনসার করবেন। কারণ চ্যাট জিপিটি বোকা। তো ভালো মতো কন্টেন্টটি পড়ে বুঝে তারপরে লিখবেন। মিথ্যা রিভিউ এর মাধ্যমে অর্থ প্রদান করা। তো মিথ্যা রিভিউ দিয়ে যদি আপনি করেন সেটা কিন্তু গ্রে হ্যাট এসইও এর মধ্যেই পড়বে। আরেকজনের কাছ থেকে টাকা দিয়ে মিথ্যা রিভিউ দেওয়াও কিন্তু একটি গ্রে হ্যাটের মধ্যে পড়বে। লিঙ্ক বিনিময় করা, আপনার ফ্রেন্ডদের বললেন যে আমার লিঙ্কটা শেয়ার করো, এটা কি? গ্রে হ্যাটের মধ্যে পড়ে। ক্লিক বেট করা, আর্টিকেল প্রকাশ করা, আপনি এখানে দিলেন যে ওই আগের মতোই অনেকটা, যে দ্য বেস্ট ফুড ইন দ্য ওয়ার্ল্ড সার্চ দিয়ে এবং ক্লিক করে সে পেলো টিম পোস্ট। তো এরকম যদি আপনি দেন এটা কিন্তু ক্লিক বেটের মধ্যেই পড়ে। তো এরকম কিছু কিছু বিজনেস টেকনিক্স এর টেকনিকটি হোয়াইট হ্যাটের পদ্ধতি আরো প্রচেষ্টা এবং মনোযোগ দিয়ে ব্যবহার করে এটি তাদের জন্য বেশ কিছু ভালো কাজ করে। যেখানে গ্রে হ্যাট এসইও ভুল পথে যায় তা হলো যখন আপনি পুরোপুরি এটির উপর নির্ভর করা শুরু করেন। তাহলে আমরা গ্রে হেড এসইও খুব ভালো মতো বুঝতে পেরেছি। এটিরও যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন, স্যার এটি আমি বুঝতে পারিনি। তো হোয়াইট হেড এবং ব্ল্যাক হেডের মধ্যে তাও যদি আমাদের কোনো সমস্যা থাকে, আমি এখানে আরেকটি দিয়ে দিয়েছি। যেমন ব্ল্যাক হেডের মধ্যে আমার কি কি আছে? আমার ডোরওয়ে পেজেস আমরা করতে পারি। ডোরওয়ে পেজেস আমার কি? অনেকে জিজ্ঞেস করে ডোরওয়ে পেজেস কি। ডোরওয়ে পেজেস হলো এমন একটি পেজ যে পেজের মধ্যে কিওয়ার্ডস দিয়ে ভরা, ঠিক আছে, যাতে সার্চ ইঞ্জিনকে প্রতারণা করতে পারে। ঠিক আছে, ধরেন আমি সার্চ ইঞ্জিনকে প্রতারণা কিভাবে করব? যদি আমার পেজের মধ্যে অনেকগুলো কিওয়ার্ডস থাকে, তাহলে আমার অনেকগুলো কিওয়ার্ডস থাকলে কি হবে? কেউ যদি মনে করেন ফ্যাশন দিয়ে সার্চ দেয় এবং আমার পেজের মধ্যে আমার পেজের কিওয়ার্ডস এর মধ্যে যদি ফ্যাশনটা থাকে তাহলে কি হবে? তাহলে কিন্তু আমার পেজের মধ্যে আসার সম্ভাবনা থাকে। তাহলে ডোরওয়ে পেজেস আমরা বুঝতে পেরেছি, কিওয়ার্ডস বেশি থাকবে, রিডাইরেক্ট করবে। তাহলে এখানে কি কি থাকবে? একটা আমি লিখে দিই ডোরে পেজেস এর মধ্যে কি কি থাকবে আর কি। এখানে আর লিখে আমি একটা ইয়ের মধ্যে লিখে দিই, নোটপ্যাডের মধ্যে লিখি, তাহলে আর বেশি মনে থাকবে আপনাদের। তো কি কি থাকবে? ডোরে পেজেস এর মধ্যে কিওয়ার্ড থাক, বড় করে দিই। ডোরে পেজেস এর আপনার ক্যাটেগরি বৈশিষ্ট্য কি? তো কিওয়ার্ড বেশি থাকবে, কিওয়ার্ড বেশি থাকবে। তারপরে রিডাইরেক্ট করবে, যেখানে ক্লিক করবেন সেখানে রিডাইরেক্ট করবে। তারপরে কোয়ালিটি ভালো হবে না। তারপরে আমি যদি বলি আপনার কন্টেন্ট গুলো লোভজনক হবে, মানে দেখলেই মনে হবে যে ক্লিক করি। তারপরে সার্চ ইঞ্জিনের নীতিমালা বাইরে থাকবে, সার্চ ইঞ্জিনের নীতিমালা
বাইরে থাকবে। এগুলোর কি, এগুলো হলো আমাদের ডোরওয়ে পেজেস, ডোরওয়ে পেজেস এর ক্যারেক্টারিস্টিক। তো আমরা ডোরওয়ে পেজেস কাকে বলে এটা আমরা বুঝতে পেরেছি। বাদ দিই। আর এখানে আমার কি কোয়ালিটি কন্টেন্ট, এখানে আমরা হোয়াইট পেজে, হোয়াইট এসইওতে কি করি, কোয়ালিটি কন্টেন্ট। এখানে হিডেন, আমরা এখানে দেখতে পাচ্ছি হিডেন টেক্সট থাকবে, এখানে আমার টাইলস থাকবে, মেটা ডাটা থাকবে, যাতে সুন্দর মতো আমার পেজটি বোঝা যায়। তারপর এখানে কিওয়ার্ড স্টাফিং হবে, যেটা একটু আগে বললাম। এখানে কোয়ালিটি ইনবাউন্ড লিঙ্কস, যাতে সুন্দর মতো আমার একটা পেজের সাথে আরেকটি পেজ বাউন্ড থাকে। স্নিকি রিডাইরেক্টস, যাতে সুন্দর মতো আরেকটি পেজে চুপচাপ নিয়ে যায়। আর এখানে লিঙ্ক বেটিং থাকবে, যাতে আপনাকে সুন্দর মতো বলে যে আপনি আসেন আমার এই জায়গায়, এই পোস্টে আসেন, এই পোস্টে আপনি যেটা চাইবেন সেটা আপনি পাবেন। সেটা হলো লিঙ্ক বেটিং। তারপর হলো ক্লোকিং। ক্লোকিং মানে কি আমরা জানি কেউ? ক্লোকিং কাকে বলে কেউ কি জানি? ঠিক না। ক্লোকিংটা কি? ক্লোকিং কেউ জানি না। অদৃশ্য করা স্যার। হ্যাঁ, একরকম, ঠিক আছে। ক্লোকিং মানে হলো অদৃশ্য করা। তো ক্লোকিং মানে হলো আপনাকে অদৃশ্য করা, বা আপনি থাকবেন না, ঠিক আছে। তো আপনি যদি ব্ল্যাক হেড এসিও করেন, তাহলে ব্ল্যাক হেড এসিও এর একটি ক্যারেক্টারিস্টিক ক্যারেক্টারিস্টিক কি? ক্লোকিং করা। তো ক্লোকিং কয় টাইপের হয়? ক্লোকিং হলো 3 টাইপস এর হয়, ঠিক আছে। একটা হলো আইপি বেসড ক্লোকিং, আইপি বেসড, যারা আর কি করে আর কি। আরেকটা হলো আপনার ইউজার এজেন্ট, ইউজার এজেন্ট যেটা এটা কন্টেন্ট বেসড হয়, মানে আপনি যেটা আর কি লিখছেন, কন্টেন্ট বেসড হয়। আর একটা লাস্ট এন্ড ফাইনাল যেটা হয়, এটা হলো জাভা স্ক্রিপ্ট বেসড, জাভা স্ক্রিপ্টের উপরে আর কি যে ক্লোকিংটা হয় সেটা। তো এগুলো কি হয় তাহলে, আপনার আইপিটা হাইড হচ্ছে, ইউজার এজেন্ট মানে কন্টেন্টটা হাইড হচ্ছে, আর এটার জাভা স্ক্রিপ্ট গুলো হাইড হয়ে আর কি রেখে দিচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম ক্লোকিংটা কিভাবে হচ্ছে। ক্লোকিংটা তাহলে আমরা বুঝলাম। তাহলে আর এখানে কি হচ্ছে, ইউজার ইউজ স্ট্রাকচারাল মার্কআপ, মানে সুন্দর মতো মার্কআপ করে নিচ্ছে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি লিঙ্ক ম্যানিপুলেশন। একটু আগে আমি বললাম যে লিঙ্ক ম্যানিপুলেশন হচ্ছে যে লিঙ্ক কিনতেছে, বাই করতেছে, লিঙ্ক ম্যানিপুলেশন ম্যানিপুলেশন হচ্ছে। আর এখানে সুন্দর মতো সাইটটিকে সাজানো হচ্ছে, সাইট অপটিমাইজেশন। আর এখানে এখানে হচ্ছে লিঙ্ক স্পিনিং। লিঙ্ক স্পিনিং কি আমরা জানি? লিঙ্ক স্পিনিং কাকে বলে, আর্টিকেল স্পিনিং কাকে বলে জানি? আর্টিকেল স্পিনিং হলো যে একটা আর্টিকেল বারবার রাইট করা, ঠিক আছে। একটা আর্টিকেল নিয়েছেন, এই একটা আর্টিকেল একটু চেঞ্জ করে বারবার দেওয়াকে কি বলি? আর্টিকেল স্পিনিং বলি। ওকে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি লিঙ্ক ফার্মস, লিঙ্ক হুইলস অর লিঙ্ক নেটওয়ার্কস। আর এখানে হলো কিওয়ার্ড রিসার্চ করা অ্যান্ড ইফেক্টিভ কিওয়ার্ডস ইউজ। তো আমি কিন্তু মোটামুটি এখানে অনেক কিছুই আপনাদের বলেছি, সবকিছু বলিনি কিন্তু বেশিরভাগই কথা কিন্তু আমি আপনাদের বলেছি। মানে আমি আপনাদের মোটামুটি হোয়াইট হ্যাটের কথাই কিন্তু আপনাদের বলা হয়েছে, এবং এগুলো সম্পর্কে কিছুটা হলেও আমি আপনাদের একটা আইডিয়া দিয়েছি। ওকে, আশা করি হোয়াইট এবং ব্ল্যাক হেড সম্পর্কে কিছুটা আমরা আইডিয়া নিয়েছি। এখন হলো নেগেটিভ অ্যাটিসিও। তো নেগেটিভ অ্যাটিসিও কাকে বলে? তো মনে করেন আপনি এ, আর এটা হলো বি। আপনি এ, এ, আপনার ফ্রেন্ড হলো বি। তো আপনি বি কে দেখতে পারেন না। তো আপনি সি কে বললেন যে তুমি যাও, ওকে ওর উপরে ব্ল্যাক হেড দিয়ে আসো, ব্ল্যাক হেড করে আসো, ঠিক আছে। তাহলে কি হবে বলেন তো? তাহলে গুগল কি মনে করবে? গুগল মনে করবে যে ও ব্ল্যাক হেড করছে। তাহলে ওকে কি গুগল র্যাঙ্কে আনবে নাকি আনবে না, আপনাদের কি মনে হয়? সবার কি মনে হয়? একজন দুজন বলেন দেখি, যার কারো মনে আছে নাকি মনে আছে না, নাকি আমার কথা বুঝতে পারেননি?
দিলরু বাবু বলছেন আসবেন না, আর বাকিরা? আনবে। আমি আবারও বলছি, এ হলো আপ- এ হলো আপনি এবং বি হলো আপনার ফ্রেন্ড। আপনাদের, আপনি দেখছেন ওর খুব ভালো উন্নতি হচ্ছে, ঠিক আছে? তো আপনি আপনার আরেকটা ফ্রেন্ড সি কে বললেন, তুমি যাও, তুমি ওর ওয়েবসাইটে গিয়ে ব্ল্যাক হেড করে দিয়ে আসো। কি করবেন আপনি? ব্ল্যাক হেড, ঠিক আছে? তো ব্ল্যাক হেড করে দিয়ে আসলে তখন গুগল কি দেখবে, যে ওর এখানে অনেক ব্ল্যাক হেড এসইও চলছে র্যাঙ্ক র্যাঙ্ক আপ করার জন্য। তাহলে কি তার ওয়েবসাইটটি গুগলের ফার্স্ট পেজে আসবে তখন থেকে আর? তার কি মনে হয়? আমি কি বুঝাতে পেরেছি নাকি বুঝতে পারিনি? দিলরুবা বাবু বলছেন আসবে না, সবুজ ভাইয়া বলছেন আসবে না, মার্ক ভাইয়া বলছে আসবে না। তাহলে আপনি কি করলেন? আপনি সি কে দিয়ে আরেকজনের ক্ষতি করার জন্য ব্ল্যাক হ্যাট ইউজ করলেন। এটাকে কি বলছি? এটাকে আমরা বলছি নেগেটিভ হ্যাট। তাহলে আমরা ক্লিয়ার? তাহলে আমরা বুঝে গেছি নেগেটিভ হ্যাট এটা খুব ভালো কাজ, ঠিক আছে? নেগেটিভ হ্যাট হলো ভালো কাজ। নেগেটিভ হ্যাট হলো এটি ক্ষতিকর প্রক্রিয়া, যেখানে কম্পিটিটরস অন্য ওয়েবসাইটের র্যাঙ্কিং নষ্ট করার জন্য ইলিগাল বা আনএথিক্যাল টেকনিক্স ব্যবহার করে। এটি মূলত আপনার সাইট এর উপরে আক্রমণ করে, যার ফলে গুগলের বা সার্চ ইঞ্জিন এর চোখে আপনার সাইটের ক্রেডিবিলিটি কমে যায় এবং র্যাঙ্কিং কমে আসে। ওকে? তো আমি যেটা বললাম, আপনি আপনার ফ্রেন্ডের ওয়েবসাইটে আরেকজনকে দিয়ে ব্ল্যাক হেড করলে কি হবে? এটা নেগেটিভ হ্যাট হবে। নেগেটিভ হ্যাটের কিছু উদাহরণ কি? স্প্যামিং, ব্যাকলিঙ্ক করা। তাহলে আপনার কম্পিটিটর ওয়েবসাইটের যে লিঙ্কটি আছে সেটা কিছু নিম্নমানের এবং অবাঞ্ছিত ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক করলে সেটি গুগলকে বুঝিয়ে দিবে যে আপনার কম্পিটিটরের ওয়েবসাইটটি অনেক বেশি স্প্যামি এবং লো কোয়ালিটি। তাহলে কি হবে? তাহলে তার যে র্যাঙ্কিংটা আছে র্যাঙ্কিং কমবে। একইভাবে কন্টেন্ট স্ক্র্যাপিং। কন্টেন্ট স্ক্র্যাপিংটা কি? কন্টেন্ট স্ক্র্যাপিং হলো আপনার কম্পিটিটরের ওয়েবসাইটের কন্টেন্ট কপি করে এর সাইটের অন্যান্য সাইটে পেস্ট করবেন, যাতে আপনার কম্পিটিটরের মূল কন্টেন্টের যে লেগিমেসি বা অরিজিনালিটি তা প্রশ্নবিদ্ধ করে এবং আপনার কম্পিটিটর কম্পিটিটরের ওয়েবসাইটকে পেনালাইজ করে, ঠিক আছে? যাতে আপনার তার যে র্যাঙ্কিং আছে সেটাকে কমিয়ে দেয়। ওকে? তারপরে হলো র্যাঙ্কিং অ্যাটাক, হ্যাকিং অ্যাটাক। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা সাইটে ডাইরেক্ট ডাইরেক্ট প্রবেশ করে ক্ষতিকারক কোড ইনজেক্ট করতে পারি, যেটা গুগলের সাইটকে ট্রাস্টওয়ার্দি উপস্থাপন করতে পারে। আমরা কিন্তু অলরেডি একটা জানি, এস এস এক্সএস এক্সএস, আমি উচ্চারণ ভুলে গেছি, এক্সএসএস অ্যাটাক যেটা আছে। এরকম অনেক ধরনের অ্যাটাক আছে আর কি, যেটা আমরা এমনি ইজিলি করতে পারি। তো মিথ্যা রিভিউ বা রেটিং প্রদান করা। কম্পিটিটরস আপনার বিজনেসের বিরুদ্ধে নেতিবাচক রিভিউ বা রেটিং প্রদান করতে পারে, যা আপনার অনলাইনে ক্রেডিবিলিটি বা র্যাঙ্কিংকে প্রভাবিত করে। তো কম্পিটিটর আপনার একই কথা, আপনি আপনার যে কোনো কম্পিটিটরের ওয়েবসাইটের সম্পর্কে মিথ্যা রিভিউ দিলেও কিন্তু ওইটাও কি হবে? নেগেটিভ হ্যাট হবে। নেগেটিভ হ্যাটের কিছু বিপজ্জনক এবং অশুভ প্রক্রিয়া, যেটা বিজনেসের সুনাম নষ্ট করতে পারে এবং আপনার এবং এর বিরুদ্ধে সুরক্ষা হিসাবে নিয়মিত আপনার সাইটের ব্যাকলিঙ্ক, কন্টেন্ট এবং সিকিউরিটি মনিটর করা খুবই দরকারি। তো আমরা নেগেটিভ হ্যাট ইজিলি বুঝতে পেরেছি। আমরা তাহলে ক্লিয়ার। আমাদের আরেকটি এখন
আরো লাস্টের গুলো আমরা দেখতে পেরেছি। একটা হলো অন পেজ এসইও। অন পেজ এসইও কি আমরা আমরা কি বুঝতে পেরেছি? আমার পেজের মধ্যে যেটা থাকবে, পেজের মধ্যে যেটা লিখবো সেটা হলো অন পেজ এসইও। ঠিক আছে? অন পেজ এসইও হলো ওয়েবসাইটের ভিতরে এমন কার্যকলাপ যা আপনার ওয়েবসাইটের কন্টেন্ট এবং স্ট্রাকচার নিয়ে কাজ করে, যাতে সার্চ ইঞ্জিনের কাছে ওয়েবসাইটটি আরো সহজে পাওয়া যায় এবং র্যাঙ্কিংয়ে উন্নত ঘটে। যার মধ্যে কি কি আছে? একটা হলো কিওয়ার্ড অপটিমাইজেশন, মানে আপনার যে ওয়েবসাইটটি আছে তার মধ্যে কিওয়ার্ডটি সুন্দর মতো দিয়েছেন নাকি। সঠিক কিওয়ার্ড সুন্দর মতো যদি লেখেন, যদি সুন্দর মতো শিরোনামটি লেখেন, মেটা ডিসক্রিপশন লেখেন এবং কন্টেন্ট গুলো লেখেন, যেটা আমরা অন পেজ ক্লাসে আর কি দেখবো, যদি সুন্দর মতো আপনার কিওয়ার্ডটি লেখেন, তাহলে আপনার পেজটি ফার্স্ট পেজে আসার সম্ভাবনা বেড়ে যায়। উচ্চমানের কন্টেন্ট তৈরি, তো কন্টেন্টটা আপনি কোথায় লিখবেন? অবশ্যই আপনার পেজে লিখবেন। ওকে, তো কন্টেন্টটা কোথায় লিখতে পারবেন? আপনার পেজের মধ্যে লিখতে পারবেন। ইমেজ অপটিমাইজেশন, তো ইমেজের ফাইল নেম, অল্টার ট্যাগ সম্পর্কে কি আমরা কেউ জানি? অল্টার ট্যাগ কাকে বলে কি আমরা জানি? আশা করি আমরা জানি না। ইমেজ ট্যাগের নাম কি আমরা শুনেছি কেউ? ইমেজ ট্যাগ, অল্ট। তো ইমেজ দিয়ে আমরা নর্মালি ইমেজ ট্যাগটা ব্যবহার করি, কারণ আমি আপনাকে এভাবে দেখাই। ইমেজ ট্যাগ কিভাবে নেই আমি দেখাই আপনাকে। ইমেজ এসআরসি ইকুয়াল টু স্ল্যাশ স্ল্যাশ, এভাবে দিয়ে আমরা ইমেজটা নেই। আর এখানে আমরা লিখি হলো অল্ট, অল দিয়ে আমরা এইভাবে লিখি। তো এসআরসি দিয়ে আমার ইমেজটা কোথায় আছে সেটা আমরা বের করি। আর অল্টার দিয়ে আমরা কি করি, কোনো কারণে যদি আমার ইমেজটা না আসে, কোনো কারণে আমার ইমেজটা যদি না আসে, তাহলে অল্টারে আমার এই জিনিসটা আসে। মনে করেন আমি এখানে একটা ছবি দিয়েছি, এ বিউটিফুল গার্ল ইজ সিটিং, তাহলে এখানে লিখেছি বিউটিফুল গার্ল ডট জেপিজি। ঠিক আছে? তো আমাকে বলেন, আমি যেভাবে লিখলাম, তার মানে যখন গুগল এটা দেখবে, গুগল এটা কি বুঝবে বলেন তো? এটা কার ছবি? এটা অবশ্যই একটা মেয়ের ছবি, তাই না? এবং যদি কোনো কারণে এই ছবিটা না আসে, তাহলে কি দেখা যাবে? অল্টার টেক্সট হিসেবে থাকা যাবে যে এ বিউটিফুল গার্ল। তো আমরা কি ইমেজ ট্যাগটা ক্লিয়ার? যদি কেউ না বুঝেন আমাকে বলেন, স্যার ইমেজ ট্যাগ আসলে কি জিনিস আমার বুঝতে পারিনি। ইমেজ ট্যাগটা হলো আমরা যেটা দিয়ে ওয়েবসাইটের মধ্যে আমরা ইমেজটা নিই। আমি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? যদি কিছু না বলেন আমি বুঝে নিব আপনারা ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। আপনার ওয়েবসাইটে বিভিন্ন লিঙ্ক স্থাপন করা বা সার্চ ইঞ্জিনকে আপনার ওয়েবসাইটের স্ট্রাকচার বুঝতে সাহায্য করে ইন্টারনাল লিঙ্ক। ওকে, ঠিক আছে। আপনারা যদি বুঝে যান তাহলে ভালো, না বুঝলে আমাকে বলতে হবে। তো এটা বলতে বোঝাচ্ছি যে একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো লিঙ্ক থাকে, একটা লিঙ্কের সাথে আরেকটা লিঙ্ক কানেক্ট করাই হলো ইন্টারনাল লিঙ্ক। তারপরে হলো টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও মানে হলো সম্পূর্ণ কোড বেস যেটা আছে, যেটা আপনাদের এই কোর্সে শেখাবো না আমি, সেটা হলো আপনার টেকনিক্যাল এসইও। তো টেকনিক্যাল এসইও এর মধ্যে কি কি থাকবে? টেকনিক্যাল এসইও হলো আপনার ওয়েবসাইটে টেকনিক্যাল দিকগুলো করা হয়। টেকনিক্যাল সার্চ ইঞ্জিনের জন্য সবচেয়ে সহজ এবং কার্যকরী, যেটা আপনার সব থেকে উপরের দিকে উঠাবে। তো এর মধ্যে আছে সাইট স্পিড অপটিমাইজেশন। আপনি একটা ওয়েবসাইটের জন্য কাজ করছেন, সে ওয়েবসাইটটি যত দ্রুত আসবে তত দ্রুত কিন্তু একটা ইউজার পছন্দ করবে। আপনার ওয়েবসাইটটি মোবাইলের জন্য ভালো নাকি, এটাও কিন্তু একটি এসইওর জন্য খুবই দরকারি। ঠিক আছে? এসএসএল সার্টিফিকেটের দরকার। এসএসএল সার্টিফিকেট কাকে বলে আমরা কি জানি সবাই? দেখার থেকে বেটার
আমি দেখিয়ে দিই আপনাদের। এখানে কি আমরা দেখেছি আমার যে এখানে এইচটিটিপিএস দেখা লেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আর এটা হলো, এখানে দেখেন এইচটিটিপি লেখা নাই, দেখতে পাচ্ছেন? এখানে দেখেন এই কারণে কি হয়েছে, এই কারণে লেখা আছে নট সিকিউর। ওকে, তো এখানে কেন নট সিকিউর লেখা আছে, কারণ এর মধ্যে আমি এসএসএল সার্টিফিকেট ব্যবহার করিনি। তো আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? যদি আপনি এসএসএল সার্টিফিকেট ব্যবহার করেন তাহলে আপনার এইচটিটিপিএস দিবে, যদি এসএসএল সার্টিফিকেট ব্যবহার না করেন তাহলে আপনাকে এসএসএল এইচটিটিপিএস দিবে না। হাইপার টেক্সট এইচটিটিপিএস ফুল ফর্ম ভুলে গেছি, নেটে সার্চ দিলে পাওয়া যাবে। হাইপার টেক্সট, লাস্টেটা সিকিউরড, এতটুকু মনে আছে, বাকিটা ভুলে গেছি। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, ট্রান্সফার প্রোটোকল ভুলে গিয়েছিলাম, মুখস্থ করতে করতে ভুলে যাই মাঝে মাঝে। যাই হোক, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড, এটা দিয়ে সুরক্ষিত করা যাতে এটি গুগল এবং ইউজারের কাছে বিশ্বাসযোগ্য হয়। সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি ফাইল। তো সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি ফাইল বিষয়টি হলো, আমরা কি কখনো বই পড়েছি একজনও? তো বইয়ের উপরে সূচিপত্র কি আমরা কখনো দেখেছি নাকি কেউ কখনো দেখিনি সূচিপত্র? তো সূচিপত্রকে বলে হলো সাইট ম্যাপ, ঠিক আছে? এখন যদি গুগল এরকম একটা সূচিপত্র পায় আপনার ওয়েবসাইটে যে কোন কোন ওয়েবসাইটে যাবে, তাহলে ওর জন্য ইজি না? আপনাদের কি মনে হয়? তার মানে আমরা বুঝতে পারলাম যে সাইট ম্যাপ করা দরকার, উচিত, ঠিক আছে? তো আপনার একটু মনে করেন যদি এরকম একটি পেজ থাকে, যে পেজ, যে পেজে লেখা আছে যে গুগল কোন কোন পেজে যাবে, তাহলে অবশ্যই এমন একটি পেজ থাকা লাগবে যে যে পেজে গুগল যাবে না। এরকম একটা পেজ থাকা উচিত না? আপনাদের কি মনে হয়? এমন একটা পেজ অবশ্যই থাকা উচিত যে গুগল যাবে না এমন পেজের সংখ্যা লেখা থাকবে। তো এটাই হলো রোবট টিএক্সটি ফাইল। এটা কি? রোবট টিএক্সটি ফাইল। তো এই সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি ফাইল কিভাবে বানাবেন এটা আমি ফাইনাল ক্লাসের দিকে যদি একটু মনে করায় দেন আমি বলে দিব, না হলে দরকার নেই, ঠিক আছে? সার্চ ইঞ্জিনকে নির্দেশন দেওয়ার জন্য সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি ফাইল ব্যবহার করা যায় সঠিকভাবে সাইটকে ক্রলিং করার জন্য। যদি ইচ্ছা হয় আমাকে বলবেন, আমি আপনাদের দেখিয়ে দিব। আর না ইচ্ছা হলে বলবেন, আমি দেখাবো না, স্কিপ করব, কারণ দরকার নেই, আপনাদের ইসে নেই, কোর্সে নেই। অফ পেজ এসিও। অফ পেজ এসিও কাকে বলে? অফ পেজ এসিও হলো আবার পেজে না থেকে অন্য পেজে যদি থাকে সেটা হলো অফ পেজ এসিও। অফ পেজ এসিও হলো আপনার ওয়েবসাইটের বাইরে এমন কার্যকলাপ যা আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিংকে উন্নত করতে সহায়তা করে। যার মধ্যে কি কি আছে? যার মধ্যে একটা হচ্ছে ব্যাকলিঙ্ক বিল্ডিং, যাতে আপনার ওয়েবসাইটকে ব্যাকলিঙ্ক, মানসম্পন্ন ব্যাকলিঙ্ক তৈরি করতে সাহায্য করে। ব্যাকলিঙ্ক বিল্ডিংটা আমরা ভালো মতো জানি। একটা কথা মনে রাখবেন, আমাকে তানজিনা আপু জিজ্ঞেস করেছিল, ব্যাকলিঙ্ক করা এবং কিওয়ার্ড করা এই দুটো কিন্তু এসইওর জন্য সব থেকে বেশি দরকার, ঠিক আছে? সব বেশি বেশি ব্যাকলিঙ্ক করবেন, বেশি বেশি কিওয়ার্ড লিখবেন, ভালো মতো কিওয়ার্ড লিখবেন, তাহলে কিন্তু আপনার এসইও বেটার হবে। আপাতত যদিও অনেক আগের কথা, তারপরেও এভাবে করেই আর কি এসইও করা হয়। তো আপনার ওয়েবসাইটের জন্য মানসম্পন্ন ব্যাকলিঙ্ক তৈরি করা হয় যা গুগল এর কাছে আপনার সাইটের ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়াকে আপনার কন্টেন্ট শেয়ার করা এবং ইউজারের সাথে ইন্টারাকশন করা, তো এটাও কিন্তু অফ পেজ এসইও। অফ পেজ এসইও, আমরা কি অফ পেজ এসইওটা বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি সেটা আমাকে বলেন তো, কে বুঝতে পেরেছেন? আমি আছি, অনেকজন অফ পেজ এসইওটা বুঝে না। অন পেজ এসইও বুঝতে পেরেছেন নাকি? আমি আপনারা না বললে তো বুঝতে পারবো না। এটা হলো আমার ওয়েবসাইট আর এটা হলো ফেসবুক। তো আমি যদি
এই পেজের লিঙ্কটা আমি এখানে দেই, ঠিক আছে? আমার এই পেজের লিঙ্ক যদি আমি এই ফেসবুকে দিই তাহলে কি হবে? এটা ব্যাকলিঙ্ক। আর একইভাবে এটা হবে আমার অফ পেজ এসইও। ওকে, আশা করি ক্লিয়ার। না ক্লিয়ার হলে আমাকে বলবেন, স্যার বুঝিনি। তো সোশ্যাল মিডিয়াকে আপনার কন্টেন্ট শেয়ার করা এবং ইউজারের সাথে ইন্টারাকশন করা, গেস্ট গেস্ট পোস্ট ব্লগিং। যদি কিছু না বলেন আমি বুঝে নেব সবাই বুঝে গেছে। গেস্ট পোস্ট ব্লগিং, অন্যান্য ওয়েবসাইটের গেস্ট পোস্ট লিখে সাইটের জন্য ব্যাকলিঙ্ক পাওয়া, এটাও কিন্তু গেস্ট পোস্ট ব্লগিং করা। মানে অন্য ওয়েবসাইটে গিয়ে আপনি যদি লেখেন আপনার ওয়েবসাইট সম্পর্কে, সেটা হলো গেস্ট পোস্ট ব্লগিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং হলো যারা ইনফ্লুয়েন্সার, যেরকম আমাদের বড় বড় ইউটিউবার আছে, তাদের দিয়ে যদি আপনি কিছু লেখাতে পারেন সেটা হলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলা হয়। লাস্ট এন্ড ফাইনাল টপিক আমাদের আজকের ক্লাসের, সেটা হলো লোকাল এসইও। লোকাল এসইও এমন একটি প্রক্রিয়া যা আপনার বিজনেসকে লোকাল সার্চ, মানে আপনার জায়গা ভিত্তিক সার্চ ইঞ্জিন উন্নত করতে সহায়তা করে। যেমন আপনার বাসার পাশে একটি দোকান আছে, তো মনে করেন আপনার বাসা হলো মিরপুরে, তো মিরপুরের দোকান আছে, তো মিরপুরে দোকানের সেল বাড়ানোর জন্য আপনার কি করতে হবে? এমন একটি ক্যাম্পেইন রেডি করতে হবে যাতে দোকানের আশেপাশের লোকেরা বেশি সেল করে। বাংলাদেশে সেল বাড়ালে বেটার হবে না, তার বাসার আশেপাশে যাতে সেল বাড়ে সে অনুযায়ী আপনার রেডি করতে হবে বা এসিও করতে হবে। তাহলে সেটাই কি হচ্ছে? আমার লোকাল এসিও বলছে। যদি আপনার বিজনেসের নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে কাস্টমার টার্গেট থাকে, তবে এটি বিশেষভাবে দরকার। এর মধ্যে কি আছে? একটি হলো গুগলের মাই বিজনেস অপটিমাইজেশন, যেটা আপনাদের ফার্স্ট ক্লাসে আমি করিয়েছিলাম বা দেখিয়েছিলাম। আপনার গুগলের মাই বিজনেস প্রোফাইলকে কমপ্লিট এবং অ্যাকুরেট ইনফরমেশন দিয়ে পূরণ করতে হবে, যাতে আপনার বিজনেসের লোকাল সার্চ ইঞ্জিনের রেজাল্টে প্রদর্শিত হয়। তারপর লোকাল লোকাল কিওয়ার্ড গুলো ব্যবহার করে আপনার ওয়েবসাইটের কন্টেন্টকে অন্তর্ভুক্ত করা, যাতে লোকালের সার্চ ইঞ্জিনকে সাইট র্যাঙ্ক করা যায়। মানে লোকাল কিওয়ার্ড বলতে যেমন আমি বললাম মিরপুর, মিরপুর কিন্তু একটা লোকাল কিওয়ার্ড। তারপর লোকাল ডাইরেক্টরি লিস্টিং, তো বাংলাদেশে ওরকম লোকাল ডাইরেক্টরি লিস্টিং ওয়েবসাইট গুলো নেই, কিন্তু বাইরের দেশে কিন্তু লোকাল ডাইরেক্টরি লিস্টিং গুলো আছে। A to Z যে আছে, A to Z বুক মার্কিং, এটা কিন্তু এটি লোকাল, এটি কিন্তু ডাইরেক্টরি ওয়েবসাইট। তো এরকম যে ডাইরেক্টরি ওয়েবসাইট যেগুলো আছে বাংলাদেশের জন্য নেই, কিন্তু বাইরের দেশে কিন্তু থেকে শুরু করে অনেক ধরনের ডাইরেক্টরি ওয়েবসাইট গুলো যেগুলো আছে ডাইরেক্টরি লিস্টিং। তো এইগুলো ডাইরেক্টরি লিস্টিং ওয়েবসাইটে আপনার বিজনেস সম্পর্কে লিখলে আসলে বেটার হয়, বেটার লোকাল এসইও হয়। রিভিউ এবং রেটিং সংগ্রহ, কাস্টমার থেকে রেটিং সংগ্রহ করে সেগুলো যদি আপনি দেন, সেটাও কিন্তু লোকাল এসইও সম্পর্কে, লোকাল এসইও পড়ে। যাতে সেগুলো যদি আপনি গুগলে লেখেন, গুগলে সেগুলো দেখে সেল বাড়ার সম্ভাবনা আছে। আমরা কিন্তু সবাই এসইও সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলেন, স্যার আমি এই কথাটি বুঝতে পারিনি, আমাকে একটু বুঝিয়ে দেন। আমরা কি ক্লিয়ার সবাই? ক্লাসের মধ্যে দুই একজন ছাড়া সবাই বলছেন আপাতত সবাই ক্লিয়ার। তাহলে সবাই বুঝতে পেরেছেন? সবাই ক্লিয়ার? ওকে, তাহলে শামীম ভাইয়া বলেছেন ক্লিয়ার, শাহিন ভাইয়া বলেছেন জি, সবাই বলেছেন ক্লিয়ার আর ইয়েস। তাহলে আমাদের এক্সাম আমরা খুব ভালো মতো জানি, আমাদের এক্সাম হলো 13 তারিখ। নেক্সট ক্লাস আমাদের কিওয়ার্ড রিসার্চ। জি ভাই, অলমোস্ট ক্লিয়ার। আজকে তো জাস্ট থিওরিটিক্যাল ক্লাস, জাস্ট পড়ার কথা, এর বেশি কিছুই নেই। তো জাস্ট মাথায় নেওয়া ছাড়া আর কিছুই নেই এর মধ্যে, জাস্ট বোঝা লাগবে। জাস্ট বুঝার জিনিস বুঝে নিলেই হবে, মুখস্থ করার মতো কিছুই নেই এখানে। আজকের ক্লাসে কিন্তু মুখস্থ করার মতো কিছুই নেই, জাস্ট বুঝার জিনিস। তো নেক্সট ক্লাসে আপনার সাথে দেখা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের। যেহেতু আজকে আর কারো কোনো কোশ্চেন আমি পাচ্ছি না, তাহলে আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন। গুড নাইট। কারো কোনো প্রশ্ন আছে? নেই? ওকে, গুড নাইট।